Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me RJ Kibriya, only on Dhaka FM 90.4. আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ঢাকা এফএম এর অরিজিনাল ইউটিউব চ্যানেল থেকে www.youtube.com/dfm904। আপনারা সিক্রেটস এর আরেকটি এপিসোড শুনতে যাচ্ছেন, তবে শোনার আগে সবার প্রতি আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব বাটনটি এখানেই রয়েছে, ছোট্ট একটা ক্লিক করুন, পাশে একটা বেল বাটন আছে, প্লিজ অন করে নেবেন। সবাইকে আরজে কিবরিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা। এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তি জীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়। প্রতিটি অপরাধ এবং ভুল দাঁড়িয়ে থাকে গোপন কিছু ঘটনার উপর। আমরা সেই গোপনকে আনতে চাই সবার সামনে, যে গোপন আপনাকে অপরাধ কিংবা ভুলের মূল কারণ দেখিয়ে দেবে। আপনি হয়তো নতুন করে ভাবতে শিখবেন কিভাবে অপরাধ থেকে দূরে থাকা যায়। আমরা অপরাধীকে দোষী বলার আগে কেন সে দোষ করেছে সেটা দেখাই, যাতে আপনি আর সেই ভুল না করেন। আমরা অপরাধকে নিরুৎসাহিত করতে অপরাধ কিংবা কোনো ভুলের নির্মম পরিণতি দেখাই, যাতে আপনাকে আমরা সেই জায়গায় না দেখি। আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই সম্ভাবনাময়। কাউকে তার ভুল বা অপরাধের শাস্তি দেবার আগে আমরা তার ভুলের পেছনের গোপন সত্য সবার সামনে বলার সৎ সাহসকে সম্মান জানাই, যাতে আপনি সেই ভুল থেকে বাঁচতে পারেন। শুরু হলো সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রবিবারের রাতে সিক্রেটস অনুষ্ঠানে। আমি আরজে কিবরিয়া এই মুহূর্তে আপনার সঙ্গী, এবং রাত 1টা অবধি আপনার সঙ্গে আমরা থাকবো। আর আজকে যিনি সিক্রেটসে আছেন তার সম্পর্কে জানার আগে বরাবরের মতোই আপনাকে বলছি, সিক্রেটস হচ্ছে এমন একটি অনুষ্ঠান যেখানে এসে মানুষ তার নিজের জীবনের গোপন সত্যগুলো বলে, এই অর্থে যে তার মতো করে ভুল অপরাধ কোনো কিছুর সাথে যাতে আপনি জড়িত না হন। কারণ আমরা শুধু এখানে অপরাধ কিংবা ভুল দেখাই না, আমরা সেটার পরিণতিও দেখাই, যেটা আমরা অনুষ্ঠান শুরুর সময় সবসময় আমরা আমাদের থিম যে কথাগুলো আছে সেখানে আপনাদেরকে স্পষ্ট করে বলি। যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান প্লিজ আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09611904904। আমি আবারও বলবো, বারবার বলবো এই নাম্বার। তবে তার আগে চলুন যিনি গেস্ট আছে তার সঙ্গে পরিচিত হই। হ্যাঁ, আপনার নামটা একটু বলুন। আমার নাম মোহাম্মদ আতিকুর রহমান আকিব। আকিব নামই আপনি পরিচিত? হ্যাঁ। বয়স এখন চলতেছে 31। জন্ম জেলা হচ্ছে আমার ঢাকাতেই জন্ম হয়েছে, কিন্তু গ্রামের বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জে, পৈতৃক ভিটা যেটাকে বলে। হ্যাঁ, মুন্সিগঞ্জ। আজকে আপনি সিক্রেটসে যে বিষয়গুলো বলবেন, আমি জানি এটাগুলো খুব সেন্সিটিভ। মানে আমার জানা মতে এই ধরনের স্টোরি আমি খুব একটা রেডিওতে আমি পাইনি। যদিও আমি খুব ভয়ানক কিছু অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি, মানুষের গল্প যখন শুনেছি আমার কাছে অবিশ্বাস্য মনে হয়েছে। কিন্তু দিন শেষে যখন মানুষ পত্রিকার পাতায় চোখ বুলায় কিংবা ফেসবুক ওয়ালে বা অন্যান্য মিডিয়াতে যখন আসে খবরগুলো, তখন কোনো কিছুই আসলে অবিশ্বাস্য মনে হয় না। তবে একটা বিষয় হচ্ছে যে যারা সিক্রেটসে কিংবা আমি আগে যে রেডিওতে যে অনুষ্ঠানটা করতাম সেখানে এসে যারা যখন ক্রাইমগুলো ফেস করে, মানে কনফেস করে বা অপরাধগুলো বলে, তখন আমার কাছে খুব অবিশ্বাস্য মনে হতো যে এই মানুষটা তারা খুন হয়েছে, কিংবা এই মানুষটা তার নিজের বাবাকে খুন করেছে, বা এই মানুষটাই আরেকজনকে রেপ করেছে। অবিশ্বাস্যভাবে মনে হয়। তবে এটা একটা ঠিক যে প্রত্যেকটা মানুষের মধ্যেই ওই যে আমরা বলি 6টা রিপু, হ্যাঁ, প্রত্যেকটা মানুষের মধ্যে একজন অসুর বসবাস করে, একজন দানব বসবাস করে। সভ্য আর অসভ্যের মধ্যে পার্থক্য খুব সিম্পল। এটা আমার কথা না, অনেক বিখ্যাত একজন মানুষের কথা। সেটা হচ্ছে আমাদের মধ্যে ধরেন যদি এরকম বলি যে আমার চোখের সামনে একটা টাকার ব্যাগ পড়ে আছে, টাকার ব্যাগ থলে।
ওই টাকার ব্যাগটা দেখে আমার মনের মধ্যে প্রাথমিকভাবে যে অনুভূতিগুলো তৈরি হবে সেগুলো যদি বলি কমনলি 99% ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে যে এই টাকাগুলো যদি আমি চুরি করতে পারি বা এই টাকাগুলো যদি আমার পকেটে নিয়ে নিতে পারি আমি ধনী হয়ে যাব। হ্যাঁ, অনেক বড় কিছু আমি পেয়েছি আমি। এটা হচ্ছে একদম খুব ন্যাচারাল অনুভূতি। আমি সভ্য আর অসভ্যের পার্থক্যটা বলছি। এবং ওই টাকার ব্যাগটা, ওই অনুভূতিটার পরে যে মানুষটা ওই অনুভূতিটাকে দমন করতে পারে, যে মানুষটা মনে করতে পারে আহা কার জানি এটা টাকাটা ছিল, কত কষ্টে জানি টাকাটা সে জোগাড় করেছে, কিভাবে টাকাটা পড়ে গেল। এই টাকাটা তো এমনও হতে পারে যে কোনো একজন মানুষের ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য, এই টাকাটা তো এমনও হতে পারে কোনো একজন মানুষ তার শেষ সম্বল বিক্রি করে হয়তো ট্রিটমেন্টের জন্য দিচ্ছিল বা তার ছেলেকে লেখাপড়ার জন্য নিয়ে যাচ্ছিল। কিভাবে আমি টাকাটা তাকে পৌঁছে দিতে পারি। তো কি দাঁড়ালো, ওই অনুভূতিটাকে দমন করে যে অনুভূতিটার সে জন্ম দিল, রিথিঙ্ক করে মনের মধ্যে চিন্তা করে একটু স্পজ দিয়ে একটু সময় নিয়ে, সেটা হচ্ছে তার নিজের থেকে দেওয়া, মানে নিজের থেকে জন্ম নেয় একটা অনুভূতি। ওটা হচ্ছে সভ্য আর আগেরটা হচ্ছে অসভ্য। তো সভ্য এবং অসভ্যের মধ্যে আসলে খুব কয়েক সেকেন্ডের পার্থক্য, কয়েক মোমেন্টের পার্থক্য, শুধু ওইখানে নিজের ব্রেনটা খাটাতে হয়। এবং ওই সভ্য বিষয়টাও প্রত্যেকটা মানুষের মধ্যে বসবাস করে, অসভ্য বিষয়টাও বসবাস করে। আমি কিবরিয়া যখন এরকম একটা অনুষ্ঠান উপস্থাপনা করি যেটা আমার দায়িত্বের জায়গা থেকে, তখন আমি একজন সভ্য এবং অসভ্য মানুষ। এবং যেভাবে আপনি এখানে আছেন আপনার মধ্যেও অনেক কিছু সভ্য আছে আমি জানি, এবং অনেক কিছুই অসভ্য আছে। এবং যেহেতু সিক্রেটস, সুতরাং অসভ্য বিষয়গুলোই আজকে এখানে রিভিল হবে, যাতে করে কোনো মানুষের জীবনে এই ঘটনাগুলো না ঘটে। আজকে একটা অন্যরকম ইন্ট্রো হয়ে গেল প্রিয় শ্রোতা, কারণ আজকের স্টোরিটা খুব সেন্সিটিভ। যারা শুনবেন তাদের সবাইকে আমরা বলবো, যারা এখানে বলতে আসেন তাদের দিকে আঙ্গুল তুলবেন না, কারণ এরকম একটা মানুষ কিন্তু আপনার মধ্যেও বসবাস করে। আপনি যাতে এরকম জায়গায় না যান, আপনাকে যাতে সিক্রেটসে বসতে না হয়, সেজন্যই মূলত আমাদের এই অনুষ্ঠান। জি আকিব, শুরু করুন আপনি একেবারে যেখান থেকে মনে পড়ে। আমি একদম আমার ছোট থেকেই বলি, আমি যখন জন্ম নেই তখন আমি আমার ফ্যামিলির কাছে শুনতে পারছি মানে খুবই আমি একটা আদরের একটা ছেলে ছিলাম। বড় হচ্ছি, বাবা আমার কাছে যখন যেটা চাই সেটাই পাই। হ্যাঁ, বাবা কি করতো আপনার? ফার্নিচারের বিজনেস ছিল। আপনি পরিবারের বড়? সর্বপ্রথম। হ্যাঁ, পরিবারের বড় সন্তান না, ছিলেন? পরিবারের আমি মেজো। মেজো। কয় ভাই বোন ছিল আপনার? আমি মেজো, আমার এক বোন ছোট আর এক বোন বড়। আচ্ছা, মানে আপনার আর্থিকভাবে সচ্ছল একটা পরিবার? হ্যাঁ, আর্থিকভাবে তখন আমরা খুবই সচ্ছল ছিলাম। Okay. আমি যখন জন্ম নিই তখন বাবা দেশের বাইরে ছিল। আচ্ছা। আসা যাওয়ার মধ্যে সে সিঙ্গাপুর থাকতো, বাহারাইন থাকতো, মানে টোটালি আমাদের ফ্যামিলিটা মুন্সিগঞ্জের ভিতরে, আপনার যেহেতু গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে, জি, ওইখানে আপনার থানা ভিত্তিক চেয়ারম্যান ছিল আমার দাদা, যে কোনো একটা থানাতে ছিল চেয়ারম্যান। আমি বলি এই লোহজং থানার চেয়ারম্যান ছিল। ওই হিসাবে আমাদের প্রচণ্ড জায়গা জমি ছিল। বাবা আমাদের মানে নানা বাড়ি বাবা আর আমাদের দাদা বাড়ি এর মধ্যে কোনো ডিস্টেন্স ছিল না, অল্প একটু তফাৎ ছিল। মানে এই বাড়ি আর সেই বাড়ি, তারা দুজনই খুব সচ্ছল ছিল, দুনো ফ্যামিলি। জি। তো আমি এর মাঝখান দিয়ে বড় হইতেছি। একটা পর্যায়ে বাবা মাকে নিয়ে ঢাকাতে চলে আস। এগুলো হচ্ছে মানে আমার ফ্যামিলিগত, আমার মার কাছ থেকে আমার শোনা। যখন থেকে আমার জ্ঞান হয়েছে তখন আমার মার কাছে এগুলো আমার শোনা। জি। যে বাবা যখন মাকে নিয়ে আপনার ঢাকাতে চলে যায় মিরপুরে 1 নম্বরে। ওইখানে বাবা কাপড়ের বিজনেস শুরু করে অ্যাট ফার্স্ট। ওকে। বাইরে থেকে যখন আসে তখন এসে কাপড়ের বিজনেস শুরু করে। কাপড়ের বিজনেস শুরু করে। ওইখান থেকে বাবা বিজনেস করতেছে, মানে তখনও আমরা সচ্ছলের মধ্যেই ছিলাম। তো একটা পর্যায়ে বাবা ওইখানে যে কোনো একটা কারণে লস হইলো, যে কোনো মানে বাবারই একটা সমস্যার কারণে, ওটা যতটুকু আমি শুনছি যে লসের কারণে বাবা ওইখান থেকে বিজনেসটা গুটায়া চলে যায় আমার নানা বাড়িতে। নানা বাড়ি পুরান ঢাকাতে, মানে নানারা পুরান ঢাকাতে আপনার গ্রামের বাড়ি থাকা সত্ত্বেও তারা এখানে সেটেল। পুরান ঢাকাতে তারা থাকতো বাড়িতে। তো ওইখানেই আমার মাকে রাখার পরে বাবা আবার চলে যায় দেশের বাইরে। জি। বাহারায় চলে যায়। তখন আমি ক্লাস আপনার 3-তে পড়ি। তো 3-তে পড়া অবস্থায় আমার বাবা যখন চলে যায় তখন আমি নানা বাসা থেকে পড়াশোনা করি, মাও থাকতো। তো আমরা ছিলাম মানে নানাদের বাসাটা ছিল একটু লম্বা প্রকৃতির, তো আমরা একটা রুমে থাকতাম, আর বাদ বাকি মামারা থাকতো, আর খালামণি ছিল, ওনারা সবাই থাকতো আরেক মানে 4-5টা রুম ছিল ওগুলোর মধ্যে। জি। তো একটা পর্যায়ে আমি মানে পড়াশোনা করতেছি, ক্লাস 3-তে পড়ি, 4-এ উঠলাম। হঠাৎ করে একদিন বাবা চলে আসে। তো আমি স্কুল থেকে এসে শুনি যে বাবা নাকি চলে আসছে, কি সমস্যা, বাবা ঢুকতে পারে নাই। তখন আমি মানে আমার মাথায় একটা থিং ছিল যে মানে বাবা ঢুকতে পারলো না কেন। কোথায় ঢুকবে? মানে আপনার সিঙ্গাপুর ঢুকতে পারে নাই। ওকে। মানে বাহারাইন থেকে আসার পরে সে আবার সিঙ্গাপুরের জন্য ট্রাই করে। মানে তখনই আমার সিঙ্গাপুর থেকে রিটার্ন চলে আসছে? সিঙ্গাপুর এয়ারপোর্ট থেকে চলে আসছে। তখন আমার ভিতরে একটা কৌতূহল কাজ করতো যে উনি রিটার্ন কেন করলো। তো নানার বাড়ির একটা সাপোর্ট ছিল সবসময়, আর আমার বাবা একটু মানে যদিও সে পরিশ্রম করতে পারে, একটু নানাদের বাড়ির দিকে তার একটু আকর্ষণটা একটু বেশি ছিল।
সবসময় মানে তার টাকা পয়সার দিকে একটু আকর্ষণটা বেশি ছিল। একটা পর্যায়ে নানা ওনাকে কিছু টাকা দেওয়ার পরে এবার নতুন করে কাঠের বিজনেসটা শুরু করে। জি। ওনার কাঠের বিজনেসটা যখন শুরু করে তখন আমরা চলে যাই আপনার পুরান ঢাকার, মানে আমার যেখানে ছোট থেকে বড় হওয়া। জি। আমি ওইখানে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হই, বাবা বিজনেস শুরু করে, তা আমরা ওইখানে থাকতে থাকি। তো ওইখানটার মধ্যে তখন অবস্থাটা ছিল কি, মানে দুপুর নাই, সকাল নাই, বিকাল নাই, যে কোনো একটা সমস্যা হইলেই এলাকার ছেলেপেলেগুলো ওপেনলি মারামারি করতো। এরকম একটা পরিবেশ ছিল। হ্যাঁ, ওপেনলি মারামারি করতো। ইভেন কি আপনার মানে শর্ট গান বলেন, রিভলভার বলেন, এগুলা নিয়ে তারা গোলাগুলি শুরু করে দিত। তো আমি এগুলো আপনার জানলার ফাঁক দিয়া হোক কিংবা ভেন্টিলেটারের ফাঁক দিয়া হোক এগুলো আমি দেখতাম। দেখে আমার ভিতরে মানে একটা কৌতূহল কাজ করতো, এইগুলা কি, এগুলো দিয়ে কি করে, মানে হাতের এগুলো কি? হ্যাঁ, হাতের এগুলা কি, এগুলা দিয়ে একটা মানুষকে মানে মানে গুলি করতেছে, রক্ত ঝরতেছে। তো বাবার দোকান পাশেই ছিল, মানে এই ধরনের কোনো ঝামেলা হইলেই ওই এলাকার সমস্ত দোকানগুলো বন্ধ করে দিত, মানুষগুলো ভিতরে চলে যেত, দোকান বন্ধ করে দিত। কিন্তু দোকানদারদেরকে কিছু বলতো না, যাদের সাথে গ্যাঞ্জাম হইতো তাদেরকে বলতো। তো একটা পর্যায়ে বাবা ওইখানেও বিজনেসটা লস। ওইখানে বিজনেসটা লস হওয়ার একটাই কারণ, আমার বাবা আমার মাকে রেখে আরেকজনের প্রতি একটু আকর্ষণ হয়। এটাকে আপনি বুঝতে পারছিলেন নাকি পরবর্তীতে জেনেছিলেন? পরবর্তীতে এগুলা সব মানে বলা হয়েছে, মানে তখন তো একটু একটু বুঝি। আচ্ছা। বাবা আরেকটা বিয়ে শাদী করবে এই ধরনের কথা শুনতেছি। আর ওই সময়টা যখন আমাদের বিজনেস হইতো তখন মানে বাবার টাকা এত পরিমাণ নিয়ে আসতো। আমাদের পুরনো কারাগারের সামনে 4-5টা শোরুম ছিল, তারপরে আমাদের নরসিংদীতে শোরুম ছিল, ঢাকাতে আপনার এই যেখানে কারখানা ছিল ওইখানেও দোকান ছিল 3-4টা। তো সব জায়গাতেই আমাদের মানে পরিবেশটা খুব ভালো ছিল। মানে ওই সময়তে আমরা একটা উচ্চবিত্ত ফ্যামিলিতে চলে গেছিলাম। আচ্ছা। শুধু আবার গাড়ি বাদে আমাদের সবই ছিল, গাড়ি বাদে টোটাল মানে যতটুকু দরকার হয় একটা ফ্যামিলির উচ্চবিত্তভাবে চলার জন্য সবই ছিল, কোনো কিছু অভাব ছিল না। মানে বাবা তখন নতুন ফোন, মানে বাংলাদেশ মোবাইল নেটওয়ার্কিংয়ের জগৎ যখন শুরু হয় তখন বাবার হাতে ফোন, মানে আমার মামা দেখতে আসে, আমার বড় মামা সে দেখতে আসে, আমার ছোট মামা, আমার টোটাল নানাবাড়ির ফ্যামিলির সবাই দেখতে আসে। কারণ ওই সময় একটা মোবাইল মানে অনেক কিছু, 1 লাখ টাকার মতন খরচ করে বাবা একটা ফোন কিনা মানে অনেক কিছু। তখন বড় এন্টিনাওয়ালা একটা বিশাল বড় ফোন। তো বাবা আমাকে মানে সবসময় আদর করতো, আমাকে, আমার ছোট বড় বোনকে, তখনও ছোট বোন হয়নি। তো আমরা দুইজনই পড়াশোনা, আমি যখন ক্লাস 6-এ উঠি তখন আমি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করানো হয় আমাকে। তো এখানে পড়তে থাকি। তো একটা পর্যায়ে বাবা এখানেও লস। এখানে লস বলতে আমার খালামণি কিছু টাকা ছিল আর বাবারও কিছু টাকা ছিল, মানে টোটাল বিজনেসটাই লস। এটার কারণ একটাই হচ্ছে সে ওই সেকেন্ড আরেকটা রিলেশনের মধ্যে জড়ায় যায়, মানে পুরোপুরি বিয়েটা হয় না, বিয়ে ছাড়া সে জড়ায় যায়। তো একটা পর্যায়ে যখন আমার নানা বাড়ির লোকজন জানতে পারে তখন এটাকে যেভাবেই হোক মানে ডিসকানেকশন করা হয়। ওই সম্পর্কের সঙ্গে যখন নাকি ডিসকানেকশন করে তখন আমরা বুঝতে পারি মানে আমাদের বিজনেসটা শেষ। ওকে। তো যখন নাকি বিজনেসটা বন্ধ হয়ে গেল তখন হঠাৎ করে বাবা ডিসিশন নিছে যে এইখান থেকে সে মানে সব কিছু বাদ দিয়ে চলে যাবে, ওই এলাকায় থাকবে না, ওই এলাকায় থাকবে না। তো এলাকায় থাকবে না, পড়াশোনা কিভাবে কি, তখন সব কিছু কীভাবে কি। তো মা খুবই টেনশনে পড়ে গেছে। তো একটা পর্যায়ে আমার মানে বড় চাচা আর আমার মেজো চাচা থাকতো নারায়ণগঞ্জে, আমার দাদা সহ। মানে একটা সময় তারা নারায়ণগঞ্জে সেটেল হয়ে যায়। জি। তো আমরা ওইখানে চলে যাই, এক রাতের মধ্যে সব কিছু মানে গুছাইয়ে আমরা ওইখানে চলে যাই। মানে টোটালি ধরতে গেলে মানে উধাও, অদৃশ্য হয়ে যাই, মানে পলাতক, পলায় আমরা ওইখানে চলে যাই। তো ওইখানে যখন যাই, ওইখানে যাওয়ার পরে আবার বাবা ফার্নিচার বিজনেসটা আবার শুরু করে। তো মোটামুটি চলতেছিলাম, ওইখানেও আস্তে 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 উঠতেছি আমরা। আমি ঢাকাতে আমাকে রাখা হয় নানা বাড়িতে। তো নানা বাড়িতে থেকে আমি পড়াশোনা করি। তো একটা পর্যায়ে আমি পড়াশোনাটা বাদ দিয়ে দিই। মানে বাবার এই অবস্থা, মানে আমার ভিতরে সবসময় একটা জিনিস কাজ করতো কি, যে আমার ফ্যামিলির বাবা এমন কেন, আমার বাবাটা এমন কেন, মানে সে সবসময় মহব্বত করতো, আমাদেরকে অনেক বেশি ভালোবাসতো, কিন্তু সে এরকম কেন। তো মানুষের কাছ থেকে যখন নাকি শুনতাম, খালাদের কাছ থেকে হোক বা আমাদের কাছ থেকে হোক, যখন নাকি শুনতাম সবসময় শুধু বাবার সম্বন্ধে খারাপ কথা, শুধুই খারাপ, কোনো ভালো কিছুই শুনতাম না। শুধু ভালো একটাই শুনতাম, আমার বাবা খুব হার্ড পরিশ্রম করতে পারে। তো একটা পর্যায়ে যখন নাকি আমার মানে পড়াশোনাটা আমি বন্ধ করে দিই, তখন আমাকে ফার্স্ট টাইম আমার জীবনের প্রথম কর্ম সেটা হচ্ছে আমার মানে চাচাতো ভাইয়ের দোকানে, কাপড়ের দোকানে আমাকে ঢোকানো, থান কাপড়ের দোকানে। আচ্ছা। তো ওইখান থেকে হঠাৎ করে তার 1-1.5 বছরের মাথায় আমি বিজনেসটা টোটালি শিখা যাই তখন। কারণ যেই অবস্থা তখন আমার বয়সটা, জি, ওই বয়সটা আমি টোটালি, সে আমার উপরে মানে টোটালি ভরসা করতে পারে যে না, আকিব ধারা সম্ভব, আকিব বিজনেস করতেছে, পারবে। হঠাৎ করে তার মার্কেটটা ভাঙার কারণে তার দোকানটা 1 বছরের জন্য অফ হয়ে যায়। এর মাঝখানে
একদিন এক পাওনাদারের কাছে আমি টাকা আনার জন্য, আমাদের এলাকাতেই বাসা ছিল, তো সে প্রায় 1500 টাকার মতন, ওই সময় 1500 টাকার মতন সে তার কাছে পায়। তো এই টাকাটা সে একদিন 2 দিন 3 দিন হয়ে গেছে দেয় নাই। তো 4 দিনের দিন আমি তার কাছ থেকে টাকা করে টাকাটা নিয়ে আসি। ওই টাকাটা নিয়ে আসার পরে আমি আমার পকেটে ছিল আমার টাকাটা। তো আমি ছোট ছিলাম, যেহেতু ক্লাস 6 থেকে বাদ দেওয়ার পরে 7-এ উঠবো ওই সময়টা। তো ওই সময়টা আমি কীভাবে কী করবো, ওই সময়টা আসলে বুঝতেই পারি নাই যে এইটা যে আসলে টাকাটা লুকায় রাখাটা যেটা একটা চুরির সমতুল্য। তো পরে আমি তাকে ব্যাগ দিই, তাকে টাকাটা ব্যাগ দিয়ে দিই, কিন্তু ওইখান থেকে 500 টাকা আমার পকেটে রয়ে গেছিল। রয়ে যাওয়ার কারণে তো ওইখান থেকে আমি চিন্তা করছি, তো আমি যাতায়াত করতেছি, ভাই আমাকে বলছে তোমার যখন যেটা দরকার হয় তুমি ক্যাশ থেকে নিয়ে খরচ করবা। তো আমি খরচ করতেছি, সমস্যা কি, আমি যাতায়াতের জন্য ভাড়াটার জন্য এই টাকাটা রাখছি। আর দ্বিতীয়ত আমি বাইরে গেলে আমি ফুচকা খাইতাম, তারপর আপনার এই পুরি টুরি এগুলো খাইতাম, তো লং টাইম দোকানে থাকা হইতো। ওকে। তো এই কারণে ওই টাকাটা আমার কাছে ছিল। 2 দিন থাকার পরে তো 3 দিনের দিন বাবা আমাকে কিছু একটা কিনতে দেখে দোকানে, দামি কোনো একটা কিছু, একটা 7-আপের বোতল আর একটা কেক, আর আরেকটা হচ্ছে আপনার একটা এই পিস্তলের মতন খেলনা। আচ্ছা। ওটা দিয়ে পানি বেরোয়। আচ্ছা। বাবা দেখার পরে বাসায় এসে জিজ্ঞেস করে তুমি টাকাটা পাইছো কোথায়। একদম ফর্মাল ভাবে সে আমাকে জিজ্ঞেস করে, সে আমাকে কোনো ধরনের টর্চার করে নাই। আমি বলছি দোকান থেকে, বাইরে থেকে নিচ্ছি। তো আমার মা আবার একটু সেন্সিটিভ টাইপের, সে বলতো দোকান থেকে তুই এতগুলো টাকা তো তোর নেওয়ার কোনো কথা না। ওকে। তো আমি আবার প্যান্টের পকেটে টাকা রেখা আমি শর্ট প্যান্ট পরে বেরোইছিলাম। তো বেরোনোর পরে মা বলছে এতগুলো টাকা কেন, প্রায় ওইখানে 400 টাকার মতন, এত টাকা কেন। বলছি 400 টাকা এরকম টাকা হলো নাকি, দৈনিক প্রায় 1-1.5 লাখ টাকা নানাচাড়া করতেছি, এরকম টাকা নাকি, এরকম টাকাই না, দৈনিক বিক্রি হইতেছে, তারপরে মানুষের টাকা, ওনার ফ্রেন্ড সার্কেলের টাকা, এগুলি সব আমাদের সবাই সন্দেহ করা শুরু করলো যে আপনি চুরি করেন নিশ্চয়ই ক্যাশ থেকে। হ্যাঁ। তো সন্দেহ করলো। তো আমি মার কাছে মাফ চাইলাম, খুব কান্নাকাটি করলাম যে আমি চুরি করি নাই, আমি ঠিক আছে এই টাকাটা আমি ক্যাশে রেখে দিব। যেহেতু ভাই আমার অনুমতি দিছিলই, তো আমি যেহেতু অনুমতি দেওয়ার পরেও টাকাটা নিছি, ঠিক আছে, আমি তো তার তাকে না জানাই নেই, ঠিক আছে, যেহেতু সে জানে না, যেহেতু ঠিক আছে এটা চুরিয়েই আমি দোকানে রেখে দিব। পরের দিন আমি দোকানে গিয়ে টাকাটা রেখে দিই। রাতেরবেলা সারা রাত্রি আমি মার কাছে, বাবার কাছে, দুজনের কাছে কান্নাকাটি করে মাফটাপ চাইছি। তখন মনের ভিতরে একটা জিদ কাজ করছে। মাফকে আপনাকে চাওয়ানো হয়েছে না আপনি নিজেই চেয়েছেন? আমি নিজেই চেয়েছেন। ওকে। মা কাঁদতেছে, আমি আমার মার কান্নাটা কখনো সহ্য করতে পারতাম না। আমি টাকাটা রিটার্ন দিয়ে আসি। তো টাকাটা রিটার্ন দেওয়ার সময় ভাইয়া আবার জিনিস আমাকে জিজ্ঞেস করছিল। আমি বলছি ভাইয়া আমি তার হাতেই ডাইরেক্ট রিটার্ন দিই। তারা বললাম ভাইয়া আমি এই টাকাটা ওই আপনার 1500 টাকার মতন আমি নিছিলাম। তো বলো তুমি নিছিলা নাকি তোমাকে বাকি টাকাটা দেওয়া হয়েছিল? আমাকে বাকি টাকাটা দেওয়া হয়েছিল, 1000 টাকা আমি ক্যাশে রেখে দিয়েছি, আর 500 টাকা আমার কাছে ছিল, 100 টাকা আমি খরচ করছি, আর এই যে 400 টাকা আছে। তুমি আমাকে বলছিল তোমার কি পুরোটা লাগবে, আমি বলছি না আমার পুরোটা লাগবে না। তো আমি দিয়ে চলে আসছি। তো এর 2-3 দিন পরেই মার্কেটটা ভাঙা হয়। ভাঙা হওয়ার পরে মা ডিসিশন নেয় যে ও যেহেতু চুরি শুরু করে দিছে, ওকে আর রাখা যাবে না এখানে, ওকে আমার বাবার আন্ডারে ছেড়ে দিতে হইবে। প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি নিচ্ছে এই পর্যায়ে। আমাদের সঙ্গে রয়েছেন আকিব। আকিবকে দেখার জন্য আপনারা আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/iloveDhakaFM। ওকে, ছোট্ট একটা বিরতির পর আমি আরজে কিবরিয়া আবারও ফিরে আসছি। শুনছেন ঢাকা FM 90.4। Secrets. Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me Arjun Kibriya, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. স্বাগত আরও একবার। শুনছেন ঢাকা FM 90.4। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। সিক্রেটস শুনছেন আপনি, এবং আমার আরও একটি অনুষ্ঠান যেটি প্রচারিত হয় প্রতি বুধবার, মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। আগামী বুধবার শোনার আমন্ত্রণ জানাচ্ছি। একই ফাঁকে বলতে চাই, আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে,
আমরা যেখানটায় ছিলাম আকিব, তারপর আমার নানা এই পৃথিবীর মধ্যে যদি মানে কোনো রাগী মানুষ থাকে আমি তাকে একটা দেখছি, ভয়ানক রাগী মানুষ। ভয়ানক, মানে এতটাই রাগী যার মানে কোনো কল্পনার অতীত বলা যাবে না। তো তার কাছে যখন আমি যাব না, আমি খুব কান্নাকাটি করলাম, কারণ আমি ছোট থেকে নানাকে খুব ভয় পাই, খুব ভয় পাই। আমি যাব না। তারপরে জোর জবরদস্তি আমাকে বুঝাই শোনাই দিয়ে আসলো। তো দিয়ে আসার পরে কি হইলো, আপনার নানি আমাকে একদিন যে কোনো কারণে হসপিটালে যাওয়ার সময় তো ডাক্তার আমাকে প্রশ্ন করছিল, জিজ্ঞেস করলো কী করো তুমি? আমি বলছি আমি পড়াশোনা করতাম, 6 পর্যন্ত পড়াশোনা করছি, 7 ওইটা পড়াশোনা ছেড়ে দিচ্ছি। বলছে তুমি তো মানে অনেক বলতেছে তুমি তো অনেক ভালো, পড়াশোনা ছাড়ছো কেন? তো নানু বলতেছে যে ও পড়াশোনা করুক, আপনি ওর একটু বলেন। তো আসার সময় নানু আমাকে রিক্সার মধ্যে বুঝাইলো। আমি বলছি না, আমি পড়াশোনা করবো না, কারণ যেহেতু আমার ইচ্ছা আমি জীবনে চাকরি বাকরি করবো না, বিজনেস করব, আর আমার যে পড়াশোনা এই পড়াশোনা দিয়ে কিছুই হবো না, ঠিক আছে আমি করতে পারবো না। ওকে। তারপর নানু আমাকে কি করলো, জোর জবরদস্তি ক্লাস 7-এ ভর্তি করাইলো। তো ক্লাস 7-এ ভর্তি করার পরে পড়তেছিলাম। তো একটা পর্যায়ে যে কোনো এক কারণে মানে নানা মানে বাসার সবাই আমাকে নিয়ে বসার পরে বললো যে ওর পড়াশোনা হবে না, শুধু ই করে আপনার রেজাল্টটা খুব খারাপ হয়েছিল, 3টা সাবজেক্টে ফেল। তো ক্লাস 7-এ পুরো 3টা সাবজেক্টে ফেল। ওনার মানে নানা আবার এগুলি কিছুই বুঝতো না। তো সে বলতেছে পড়াশোনা হবে না, আমার দোকানে দিয়ে দাও, আর তুই কালকে সকাল থেকে আমার দোকানে যাবি। ঠিক আছে। তার বিজনেসটা ছিল লোহার বিজনেস, পুরান যে জাহাজ ভাঙার যে লোহাগুলো আছে এই বিজনেস, ঢাকার দোলাইখালে আর ওই আপনার দোলাইখালের এরিয়াতেই। তো ওইখানে যখন আমি ফার্স্ট টাইম যাই সবাই আমাকে বলতেছে তোমার মানে আমি খুব সুন্দর ছিলাম, যে তুমি এইখানে কেন আসছো? বলতেছে মানে আপনার নাতির জ্ঞান আনছেন এখানে? বলছে নাতিরে আনছি, নাতি পড়াশোনা করবো না, কিছু করবো না, বাদাইমের মতন ঘুরতেছে, উল্টাপাল্টা চড়াফেরা করতেছে, তো এই জন্য ওরে নিয়ে এসেছি। তো ফার্স্ট টাইম আমার মানে লোহা স্পর্শ করা, আমি যখন যখন আমার হাতে ময়লা ভরছে তখন আমি বলতেছি আমি এই কাজ করতে পারবো না, আমাকে সম্ভব না। তো আমার মামা বলতেছে যে আমরা ছোট থেকে এই কাজ করতে করতে এত বড় হয়েছি, এত টাকার মালিক হয়েছি, এখন তুমি এটা করতে পারবো না, তুই এটা পারবি না? আমি না পারবো না। আমি জিদ করে বাসা চলে গেছি। 2 দিন 3 দিন আমাকে মানে খুব বোঝানো হইলো, বুঝি না, যাব না। পরে নানা আমাকে একদিন টর্চার শুরু করছে। ওনার ফার্স্ট টাইম মাইর, ওনার একটা রুলার ছিল, মানে ক্যারাটে শেখার জন্য একটা রুলার থাকে না 1 হাতের মতন, 1-1.5 ইঞ্চি মোটা, ওটা দিয়ে আমাকে একটা বাড়ি দিচ্ছে। বাড়ি দেওয়ার পর আমি প্রচণ্ড ব্যথা পাইছি পায়ের মধ্যে। তারপর আপনি আমাকে মাইরান না। এই পৃথিবীতে সব থেকে বেশি আমি মাইরটাকে ঘৃণা করি। ছোটো থেকেই স্কুলের মধ্যে স্যারেরা যখন মারতো আমি স্যারকে দেখতে পারতাম না। মারবেন কেন? আমাকে বুঝান। আমি যদি কোনো অন্যায় করে থাকি আমাকে বলেন, আমি এই অন্যায়টা করছি, আমাকে একটু বুঝান, কিন্তু আমার গায়ে হাত দিয়েন না, আমার গায়ে হাত দেওয়ার একটু পছন্দ না। তো সে এই কথা বলার পরে সে কী করলো, আচ্ছা ঠিক আছে তোমার গায়ে হাত দিব না, ঠিক আছে। এর কিছুদিন পরে ঈদের মধ্যে সে আমাকে কি করলো, আমি আমার খালাতো ভাই না বলে গেলাম আপনার ধোলাইখাল, তখন হয় মেলা হয় ওই মেলাতে। তো আমার বড় খালার ছেলে আমাদেরকে দেখা আইসা নানার কাছে বলছে। তো নানা বলতেছে ওই দিন মারাতে তো অনেক কিছু হয়েছিল, অনেক কিছু বলছস যে আমার মারবেন না, আজকে তোরা মারবো না, আজকে তোরা শাস্তি দিব। বল তোরা কি করবো, ফ্যানও লটকামো, গ্রিলে বাইন্দা রাখবো নাকি ব্যাং বানামো? তা আমার মনে একটা ইন্টারেস্ট জাগছিল যে ব্যাং জিনিসটা কি, এটা তো আমি চিনি না। আমি ঠিক আছে ব্যাংই বানান, যান, মারবেন না যেহেতু বলছেন ব্যাংই বানান। তো ব্যাং যখন আমাকে বানানো হয়, মানে 2 পায়ের নিচ দিয়ে কানের মধ্যে হাত দিয়ে রাখা, অনবরত আমার নাক দিয়ে আর চোখ দিয়ে আর গলা দিয়ে মানে মুখ দিয়ে পানি বেরিয়ে দিচ্ছে, সিরিয়াস পানি বেরিয়ে দিচ্ছে। তো আমাকেও আমার খালাতো ভাইকেও প্রায় 1 ঘন্টা আমরা ব্যাংক ছিলাম। ওহো, 1 ঘন্টা ব্যাংক থাকার পরে মানে আমার মাথায় এতটা পরিমাণ ভার হয়েছিল, আমি শেষে পড়ে যাই। আমার নানি আমাকে উঠাই নিয়ে মাথাটাতে পানি টানি দেওয়ার পরে তারপরে আমাকে বললো যে কালকে থেকে ঈদের বন্ধুরা চলে গেলে তুই দোকানের মধ্যে চলে যাবি, যেহেতু তুই পড়াশোনা করবিই না, তুই দোকানে তোর মামাদের সাথে বিজনেস শিখ। তো পরে আমি তাদের সাথে দোকানে ছিলাম। তো মামাদের একটা চাচাতো ভাই ছিল, ওনার আবার একটু মানে ব্যবহারটা একটু খারাপ ছিল। উনি প্রথম আগে আমাকে মানে বাড়িতে থাকা অবস্থায় তুমি করে বলতো, আর বাড়ি থেকে যখন দোকানে গেলাম তখন সে আমাকে তুই করে বলে। মানে আমার লাইফে তুই আর মায়ের এই 2টা জিনিস আমার কাছে সবচেয়ে বিরক্তজনক। ওকে। আমার বাবা কোনো সময় আমাকে তুই করে বলে, ছোট থেকে আমাকে তুমি করে বলছে, মাও তুমি করে বলতো। তো আমি নানিকে কমপ্লেন করলাম যে মামা আমারে তুই করে বলে। তো নানি হাসতে হাসতে বললো এটা কোনো ব্যাপার। তো মামার বলতো তুই ওরে আজকে থেকে তুই করে বলবি না, তুই ওরে আপনি করে বলবি। আমি বলছি না, আপনি করে বলার দরকার, আপনি করে কেন বলবো, আপনি করে বললে তো আবার একটু অন্যরকম দেখা যায়, তুমি করে বলো। তো পরে মামা বললো যে আচ্ছা ঠিক আছে আমি তোর তুই করেই বলবো, তুই যা মনে চেক কর, হাসতে হাসতে বললো। তাই আমি বুঝতে পারলাম যে মামা মনে হয় এটা মানে আমাকে ইচ্ছা করে করতেছে। তা আমি আর মামার উপরে রাগ হইলাম না। তো একদিন দোকানের মধ্যে আপনার 1 ইঞ্চি মানে রড যেটাকে বলে, এটাকে সোজা করার জন্য আমার হাতে দেওয়া হইলো, এটা সোজা করে নিয়ে
ওই কেমনে সোজা করবো? একটা হাতুড় দিল 2.5 কেজি ওজনের, বললো এটাতে বাড়িতে সোজা করতে হয়। তো আমি মামাদেরকে দেখতাম বড় বড় আপনার মান কি বলে এটারে, মানে 2 হাত দিয়ে উঠায়া, 2 জনে মিলে উঠায়া এটারে জোরে করে মারতে হয়। জোরে করে মারলে কি হয়, যত মোটা জিনিসই হোক, মানে 3 ইঞ্চি 4 ইঞ্চি 3 ইঞ্চি পর্যন্ত এটা সোজা হয়। আচ্ছা, প্রায় 70-75 কেজি ওয়েট এটা। ওকে। তো এইটা দিয়ে বাড়িতে সোজা, আমি এগুলো দেখে তাদের কাছ থেকে এই জিনিসগুলো শিখতাম যে কিভাবে কি করে। তো আমার তো তখন গায়ে এত জোর ছিল না আমি এটা উঠাবো। তো আমার জোর ছিল যে 10 কেজি পর্যন্ত একটা হামার উঠানের। তো আমি ওই রডটাকে সোজা করতে গিয়ে আমার আঙ্গুলের মধ্যে প্রচণ্ড ব্যথা পাই। ব্যথা পাওয়ার পরে আমি মামাকে বলি, ও সিটটা একটু পাইতেই হয়, কিছু হয় না। তো এরকম করে করে কাটতেছে আমার 2-3 মাস কাটার পরে একটা পর্যায়ে মানে প্রতিদিন সকালে 7টার আগে ঘুম থেকে উঠায় নানা আমাকে পাঠাইতো, সেই আমাকে ওয়ারি থেকে রাশাবাজার মোচর এতটুকু দূরে আমাকে হাইটা পাঠাইতো। সে শুধু সকালে ঘুমের থেকে উঠায় ভাজি আর হালুয়া দিয়ে নাস্তা করবো। এই জন্যে? হ্যাঁ, এই জন্য শুধু আমাকে পাঠাইতো। আমাকে আমার কাছে খুব খারাপ লাগতো যে আমি মানে বাবা মার কাছে এত সুন্দর করে বড় হইলাম, অথচ আমার নানা বাড়িতে এসে আমার কী করতেছে আমি। মনে একটা জিদ কাজ করতো যে আরে প্রতিদিন রাত্রের 11টা-12টা বাজে দুধ নাই, মানে মিলবিটা দুধ খাওয়া হইতো, তো হঠাৎ করে দুধ নাই। তো তাদের তখন একটা অভ্যাস ছিল কি, যখন যা লাগতো ইনস্ট্যান্ট আনতো। দুধ নাই, দুধ আনতে হইব। চিনি নাই, 250 গ্রাম চিনি নিয়ে আসো। তেল নাই দোকান থেকে, মুদি দোকান থেকে, বাকি দোকান ছিল তো তেল নিয়ে আসো। 12টা-11টা কোনো কথা নাই, ওষুধ লাগবে পাঠাও আকিবরে। মানে আকিব একটা মানে কাজের ছেলের মতন অবস্থা। মানে যখন যেখানে যা লাগতো যাইতাম। এর মাঝখানে আমার বড় খালার ছেলে, সে আবার এই বাসা থেকে পড়াশোনা করে, সে আমার বুঝাইতো, দেখ পড়াশোনা ছাড়ার কারণ আজকে এই অবস্থা তোর। আজকে যদি পড়াশোনা করতে দেখ, আমি পড়াশোনা করতেছি, আমি কত আমাকে কিন্তু বলতে পারে না, কিন্তু তোরে কিন্তু বলতেস, তুই তো ওনাদের দোকানের কর্মচারী, তোরে বলবো না তো কারে বলবো। সে আমার খুব মহব্বত করতো, সে আমার অনেকভাবে বুঝাইতো। সে আমি একসাথে ঘুমাইতাম অনেক, সে আমার বুঝাইতো। কিন্তু আমি চিন্তা করতাম যে না, আপনি পড়াশোনা করে কি করতেছেন, পড়াশোনা করে ক টাকা ইনকাম করলেন, ক টাকা ইনকাম করছেন আপনি। কিন্তু আমার দেখেন আমি এখনই লাখ লাখ টাকা লাটতেছি, বলছে একটা সময় তুই এটার জন্য আফসোস করবি। আমি আফসোস করলে করবো, কোনো টেনশন নাই, আমি আফসোস করবো, কারণ আমার ভিতরে জিত আর কোনো কিছুই না। পরবর্তীতে মানে একদিন সেম ওই চাচাতো ভাইয়ের দোকানের কাহিনী নানার দোকানে ঘটছে। মানে আমার যে কোনো একটা প্রয়োজনে আমি মামা আমাকে বলে দিত, দোকানে যখন যেটা লাগবে নিবা, নিয়ে আমাকে বলবা, খাওয়ার জন্য কোনো অভাব নাই, দোকানে টাকা লাগবে দোকান থেকে তুমি নিবা, আমার কোনো সমস্যা নাই, কিন্তু না বলে একটা টাকা ধরবা না। তো ওই দিন আমি তো আপনার ঢাকা নবাবপুরে আমাকে একটু টাকা দেয় পাঠানো হয় ব্যাংকের মধ্যে। জি। তো আমি যখন নাকি যাই, তখন আমি আপনার একটা স্যান্ডেল দেখছিলাম, মানে আপনার বার্মিজ জাতীয় একটা স্যান্ডেল, ওটা আমার খুব পছন্দ হয়েছিল। তো আমি মামাকে বলবো যে মামাকে আমি খুঁজে পাইতেছিলাম, মামা খুব প্রচণ্ড ব্যস্ত। তা আমি দোকান থেকে টাকা নিয়ে স্যান্ডেলটা কিনে না রাইখা দিই। তো আমার মামা আমাকে আবার দুপুরবেলার মধ্যে কি করলো, পাঠাইলো এই ওনার শ্বশুর বাড়িতে, যে কোনো একটা কাজে পাঠানো হয়েছে, আমি আর মামাকে বলতে পারি নাই। ক্যাশ যখন টান দেয় তখন দেখে 350 টাকা শর্ট। এই শর্ট কেন আমাকে কিছু বলে নাই, নানা জানতে পারছে এটা। তো ওনার কথা হয়েছে যে যা বিক্রি হইতো তা তো সব লেখাই থাকতো, যেহেতু লেখা আছে সে তো টাকা শর্ট হইতে পারে না, হয়তো কোনো জায়গায় খরচ হয়েছে। তো একটা পর্যায়ে মানে আমার নানা বলতেছে, আকিবরে জিজ্ঞেস করছস? বলছে আকিবরে তো জিজ্ঞেস করি, আকিবরে তো আমি দুপুরে পাঠাই দিছি এই কাজের মধ্যে, আমার শ্বশুরবাড়িতে পাঠাইছি, ওইখান থেকে ও আসে নাই এখন ওরা টাকা। আমি বাসায় গেলাম, বাসায় যাওয়ার পরেই নানা আমাকে গামছা দিয়ে হাত বাঁধ দিল, পা বাঁধ দিল, দেওয়ার পরে বলতেছে টাকা কই? আমি কিসের টাকা? বলছে দোকানে 1000 টাকা শর্ট। বলছে 1000 টাকা শর্ট হইব কেন? আমি 350 টাকা নিচ্ছি। 350 টাকা কি জন্য? বলছে আমি জুতা কিনছি, আমি মামা তোমাকে অনুমতি দিছেই, মামা আমাকে অনুমতি দিচ্ছে, আমি এই জন্য নিছি। আমি তো মামাকে বলতাম, সন্ধ্যার সময় যখন হিসাবটা টানতে হইতো তখন তো বলতাম আমি মামাকে, তুই তখন কেন বললি না? মানে এমন মায়ের শুরু করছে আমার ভিতরে, তখন মানে প্রচন্ড জিদ উঠে গেছে। সে আমাকে প্রচন্ড মারতেছে, মানে বাধা অবস্থায়, নানি ধরতেছে, বড় মামি ধরতেছে, সে থামি না। তার মায়ের কোনো আনলিমিটেড মায়ের, মানে মারতে মানে আমাকে মানে গাল টাল ফুলায় ফেলাইছে, হাত টাত ফুলায় ফেলাইছে, ভেরি ব্যাড। এইভাবে সে আমাকে আঘাত করলো। তো আমি চুপচাপ ছিলাম, কিছু বলি নাই। পর আমি চিন্তা করলাম এই চুরির জন্যই তো মারছে, না বলে টাকা নেওয়ার জন্যই তো মারলো। ঠিক আছে যা, মনে মনে নিয়ত করলাম আজকে থেকে শুরু করবো, না বলে টাকা নেওয়া শুরু করবো, দেখি কি হয়, দেখি কে কি করতে পারে আমার। আমি না বলে আজকে থেকে সবার থেকে টাকা নিব, বাট কখনো আমি আমার বাবার পকেট থেকে টাকা নিব না। তো আমি দোকানে গেলেই না বইলেই দেখা গেছে প্রতিদিন কোনো কথা নেই 150 না বলে নিতাম, বলতাম মানে পরে বলতাম, 1-2 দিন পরে বলতাম। তো একটা পর্যায়ে মামা যখন বুঝতে পারছে এটা কিভাবে জিত, তো তখন চিন্তা করছো যে বাচ্চা ছেলে, ওকে হয়তো বা গায়ে হাত করলে আবার ও হয়তো বা চেঞ্জ হয়ে যাব। তো মামা নানাকে বলার পরে সেই আবার
গ্রিলের মধ্যে বাইন্ধা চরমভাবে, মানে বেল্ট দিয়ে সে, মানে আমার ছোট মামা বেল্ট ছিল, ওই বেল্ট দিয়ে সে আমাকে মারতে থাকে। যখন নাকি মারা মানে একটা পর্যায়ে সে থামে, তখন আমি প্রায় মানে অসুস্থ পুরা শুয়ে পড়ি বিছানার মধ্যে। তো এটা হয়েছে সকালবেলা। তো বিকেলবেলা আমি কি করি, কাপড় চোপড় সব কিছু গুছায় প্যাক করা, মানে আমি একাই বেরোয় যাই। আমার পকেটে ছিল 30 টাকা ছিল। তো যেহেতু ওয়ারি থেকে তখন লোকাল আপনার ওই টিকাতুলিদের লোকাল বাস নারায়ণগঞ্জ উদ্দেশ্যে চলে, তো আমার জানা ছিল যে 10 টাকা ভাড়া নেয়, নারায়ণগঞ্জে 10 টাকা ভাড়া নিবে, আমি চলে যাব। তো আমি যখন ব্যাগ নিয়ে বেরোই, নানা আমার পিছনে দৌড়ানি দেয়, নানা মানে চিল্লায় সেই রিক্সা নিয়ে দৌড়ানি দেয়, আমি তখন দৌড়াইতেছি ব্যাগ নিয়ে। মানে একটা বড় ব্যাগ ছিল, প্রায় আমার 16-17 সেট কাপড়, এগুলো সহ একটা বড় ব্যাগের মধ্যে ভরা ছিল। আমি ওটা নিয়ে দৌড়াইতেছি, সে চিল্লায় বলতেছে চোর চোর। আমি যে তার নাতি, তার এই ফিলিংস নাই, সে আমাকে চোর বলতেছে। আমার মনের ভিতরে আরও জিত কাজ করে, আমি জীবন আপনার কাছে রিটার্ন করবো না, যত কিছুই হোক আমি আর জীবন আপনার কাছে আসবো না। তো চলে যাই। চলে যাওয়ার পরে আমার ভগ্নিপতির বাসায় যাই, বড় বোন জামার বাসায়। তো এইখানে যাওয়ার পরে সে মানে সমস্ত কিছু শোনার পরে বলতেছে, আমার বড় বোন জামাই সিমেন্টের বিজনেস, ইটা বালুর, সে আমাকে বললো এখানে তুমি আমার দোকানে ম্যানেজারের হিসাবে থাকো। তো আমি মানে হিসেবের দিক দিয়ে খুব পাকা ছিলাম, আমার পড়াশোনা যতই খারাপ হোক কোনো কথা নেই, আমাকে একটা হিসাব যদি একবার দেখানো হয় আমি এটা সহজে আয়ত্ত করে নিতে পারি। আচ্ছা। তো একটা পর্যায়ে যখন নাকি এভাবে চলতে থাকে, তো এর মাঝখানে হঠাৎ করে আমার মা অসুস্থ হয়ে যায়। জি। বাবার ওই কাঠের বিজনেসটা চলতেই ছিল, এর মাঝখানে আবার বাবা বোন জামাইকে পার্টনার হিসাবে নিয়ে নেয়, বড় বোন জামাইকে পার্টনার হিসাবে নিয়ে নেয়। নারায়ণগঞ্জে তখন আমাদের বিশাল বিজনেস, জি, ফার্নিচারের বিজনেস, কারখানা প্লাস শোরুম দুটোটাই। তো একটা পর্যায়ে বাবা আবার সিমেন্টের বিজনেসটাও শুরু করে, যেহেতু ভগ্নিপতি করতেছে, ভগ্নিপতি থেকে মাল টাল নিয়ে আসে আলাদাভাবে অন্য এলাকাতে এই বিজনেসটা শুরু করে। তো হঠাৎ করে মানে আমার মা খুবই অসুস্থ কেন বুঝতে পারতেছি না আমরা, যেখানেই নেই কোনো সমস্যা নাই। পরে আপনার টেস্ট করার পরে ধরার পরে আমার মার বেস্ট টিউমার হয়েছে, ওইখান থেকে মানে বেস্ট ক্যান্সার হয়ে গেছে। প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি নেব এই পর্যায়ে। আপনারা শুনছেন আকিবের জীবনের সিক্রেটস। আমরা ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসছি, আশা করছি আমাদের সাথেই থাকবেন। স্টে টিউনড। Secrets. Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me RJ Kibriya, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. প্রিয় শ্রোতা, আরও একবার স্বাগত জানাচ্ছি সিক্রেটসে। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। আমি আরজি কিবরিয়া আপনার সাথে রয়েছি। আমি কথা না বাড়িয়ে গেস্টের কাছে আবারও ফিরতে চাই, হ্যাঁ, যেখানটায় আমরা ছিলাম। তো আমাদের সবার মাথায় তখন মানে আকাশ ভেঙে পড়ে যে এইটা ক্যান্সারটা কি, মানে ক্যান্সার হলে তো মানুষ বাঁচে না। আচ্ছা, তখন বয়স কত আপনার? আমার বয়স তখন হচ্ছে আপনার এই 14 বছর আমার। আচ্ছা। তখন বাংলাদেশে এটা চিকিৎসা খুব রেয়ার। তখন আমরা মানে আমি ভগ্নিপতির দোকান থেকে মাকে নিয়ে আপনার চলে যাই আপনার এই ঢাকা আপনার আসা হয়, ক্যান্সারের কয়েকটা ডাক্তার দেখানো হয়। পরে ইনফরমেশন পাইতে আমরা মানে আমি আবার একটু চালাক তখন থেকেই ছিলাম, তো মানে আমি সমস্ত ডাক্তারদের সাথে কথা বলা শুরু করলাম আমি নিজেই, কোনখানে গেলে এটার ট্রিটমেন্টটা পাওয়া যায়। আচ্ছা। তো একটা পর্যায়ে একজন আমাকে বললো কি, ঢাকার আহসানিয়া মিরপুরে আহসানিয়া মিশন ক্যান্সার হসপিটাল আছে, ওইখানে গিয়ে যোগাযোগ করে দেখতে পারো কি হয়। ওইখানে আসলাম আমি আমার ছোট মামাকে নিয়ে। মামা আমার থেকে লোকেশন নিল কোথায়, আমি বলছি মামা মিরপুর 13 নম্বরে আহসানিয়া মিশনের একটা সেন্টার আছে ওইখানে। আসার পরে আমি আর মামা খোঁজখবর নিলাম, খোঁজখবর নেওয়ার পরে তারা বললো পেশেন্টকে নিয়ে আসেন। তো নানার বাসা থেকে ওইখানে গেলাম। তো ডাক্তার সেলিম রেজা নামে একজন ডাক্তার ছিলেন, এখনও সে আছেন। তো ওনার আন্ডারে মাকে দেখানো হয়। ওনাকে দেখানোর পরে উনি এখন বর্তমানে স্কোয়ারে বসেন। আচ্ছা। তো ওনার আন্ডারে দেখানোর পরে তো উনি বললো ওনার বেস্ট অ্যাকসেপ্ট ফালাই দিতে হইব। আচ্ছা। আল্লাহ চাইতো ইনশাল্লাহ বাইচে যাইব। তো আমরা বাসার সবাই মিলে বৈশা কথাটা বলার পরে ডিসিশন নেওয়া হইলো যে মার ওই অপারেশনটা করানো হবে। এখন আমার বাবা ডিপেন্ডেবল করে আছে যে নানার বাড়ির উপরে, তারা টাকা দিবে, আমরা মার চিকিৎসা করব পুরোপুরি।
তখন বিজনেস বলতে তখন তো মানে বিজনেস চলতেছে, কিন্তু ক্যাশ যে টাকাটা ওইটা নাই। ক্যাশ যে একটা মানে একটা অ্যামাউন্ট দরকার মার চিকিৎসা করার জন্য, ওইটা নাই। তো মা আর আমি গেলাম আমার আমার মেজো চাচার বাসায়। যাওয়ার পরে মেজো চাচা মানে বললাম যে কিছু টাকা ধার দেন। সে বলল ধার তো দেওয়া যাবে না, টাকা পয়সা নাই, আমার ব্যবসার অবস্থা খুবই খারাপ। তো পরে বাবার সাথে পরামর্শ করলাম। বাবা বলল যে একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমার একটা গ্রামে জায়গা আছে, ওই জায়গাটা যদি মানে বিক্রি করে ফেলাই তাহলে হয়তো সম্ভব কিছু টাকা বের করানো। আমি আর আমার বড় বোন যে আমি দুজনই বললাম বিক্রি করে ফেলান। জি। মা তো আগে অনেক বুঝানোর পরে সে রাজি হইল। তো আমার চাচা, মেজো চাচা, সে বাবার সিগনেচার নিল। ওরা বলছে যে এটা হবে না, মানে আকিবের সিগনেচার লাগবে, কারণ ও এখন নাবালক। ও যখন বালেক হবে তখন যদি কোনো ঝামেলা করে, তখন দাদা জীবিত ছিল, দাদাকে বলা হইলো। দাদাকে বলার পরে দাদা বলতেছে না কোনো ঝামেলা করবে না, অ্যাটলিস্ট আকিব এই ধরনের ঝামেলা করবো না। ওরা তো আমি চিনি, ও মানে মানুষটা ছোট হইতে পারে কিন্তু ওরা আমি সামনে থেকে দেখছি ওই ধরনের কোনো ঝামেলা করবে না। মাত্র 50,000 টাকার বিনিময়ে আমরা এখন বর্তমান বাজারের প্রায় 2 কোটি টাকা দামের সম্পদ তার কাছে বিক্রি করছে। কত সালের থেকে এটা? 2006। 2-2.5 লাখ টাকার মতন হয়েছে, নানা বাড়ি টাকা সহ। ওটা দিয়ে মার অপারেশন করা হয়। মার অপারেশন যখন করা হয় তখন মা মানে যখন ব্লাডের দরকার হয়, এভরিথিং সব কিছু এগুলি সব আমার, মানে দেখা ব্লাড কানেকশন করে এগুলোও আমার। আমার মামারা তাদের এত কিছু ঢাকাতে তারা এগুলি পারে না, তাদের লোভিং নাই, তারা খুঁজে পায় না। তো আমার মনের ভিতরে তখন থেকে একটা কাজ করতো যে আমার যখন নাকি আমার ফ্যামিলির পিছনে দাঁড়াইতেই হইব, তাহলে আমি অন্যভাবে দাঁড়াবো, এইভাবে আমি দাঁড়াইতে পারবো না। কারণ এই যে আমি যেই রাস্তায় হাঁটতেছি এই রাস্তা থেকে কখনোই সম্ভব না। মানুষের দোকানে চাকরি করে আমার পক্ষে সম্ভব না, আমার বড় কিছু করতে হবে। তো একটা পর্যায়ে মার অপারেশন হওয়ার পরে সবাই খুব কান্নাকাটি করি, মা সুস্থ হয়। সব থেকে বেশি আমি কাঁদছি আমার মার জন্য, আমার যতটুকু মনে হয়েছে। মানে মেয়েরা তো কান্দেই, কিন্তু আমি চিন্তা করছি যে আমার লাইফ থেকে মা চলে যাইব। তো পরে বুঝতাম একটু। তো একটা পর্যায়ে যখন মা সুস্থ হইল, তখন আমি বললাম তুমি তোমার মেয়েরে দেখতে চাইছো, আমারে দেখতে চাও নাই। ছোট মেয়েরে তুমি বলে গেছো যে ওরে দেখে রাখেন, বাট আমি কার কাছে থাকবো এটা তো বলে যাও নাই। আমি কার কাছে থাকবো এটা তো তুমি বলে যাও নাই। তো আর কিছু বলে নাই। তো একটা পর্যায়ে মানে আস্তে আস্তে মনের ভিতরে জিত, ফ্যামিলি থেকেও দূরে, মানে সবার কাছ থেকে একটু দূরে দূরে থাকি, এরকম হইতেছে কেন। মানে শেষে আমি ওই বোন জামাই দোকানে যখন নাকি জব করা শুরু করি, তো একটা পর্যায়ে আপনার এর বাড়ির পিছনেই আমরা মানে প্রতি শুক্রবার দিন দুলাভাইয়ের দোকানটা ছিল 30 দিনের ভিতরে 30 দিনই খোলা, বন্ধ নাই। মানে সাথে মোবাইলে লোডের বিজনেস ছিল, তো বন্ধ থাকবে না। তো বাড়ির পিছনে ক্রিকেট খেলতে যাইতাম। তো ওনারই আমার লাইফের মানে অ্যাট ফার্স্ট বাড়ির পিছনে ওনার ভাগ্নির ননদ আমার লাইফে ফার্স্ট টাইম এন্ট্রি, মানে কোনো মেয়ে মানুষের অ্যাট ফার্স্ট। ও আমার চিঠি লিখতো, তুমি খুব ভালো খেলো। ও আবার আমার বয়সে সিনিয়র ছিল, প্রায় 2 বছরের সিনিয়র। তো বলতো তুমি খুব ভালো খেলো, মানে তোমার তো মানে ক্লাবে খেলা উচিত, এই সেই। আমি দূরও বাদ দেন তো এগুলা, মানে আপনি কী বলার জন্য আমার পিছনে পিছনে ঘুরেন এটা বলেন। তোমার আমি খুব পছন্দ করি, ওই আমাকে ফার্স্ট টাইম বলে। ওকে। তো আমি মানে চিন্তা করছি যে যেহেতু পছন্দ করে, আচ্ছা ঠিক আছে করেন, সমস্যা নাই, আমি আপনার পছন্দ করি। চিঠি আদান প্রদান হইতো। মানে ওই সময় ফোন চালু ছিল, কিন্তু 2 টাকা 2.5 টাকা মিনিট ফোন চালু ছিল, কিন্তু ও আমার চিঠি দিত। তো এই চিঠিগুলো আমি আবার রাইখা দিতাম। মানে আমার কথা ছিল যে যেহেতু ভাগ্নি হিসাবে আমার ভাগ্নি, যেহেতু ভাগ্নির ননদ তাহলে তো ভাগ্নি হয়। তো আমি খুব ভয় পাইতাম এই জিনিসটাতে, বিশেষ করে আমাদের মানে দুলাভাইদের আত্মীয় স্বজনদের খুব ভয় পাইতাম যে আমার বোন যেহেতু এই বাড়িতে একটা প্রবলেম হইতে পারে কোনো সময়। তো একটা সময় দেখা যায় ওই মেয়েটা আমাকে, আমার ছোটো মামার বিয়ের সময় সে আমার ফোন দিয়ে, তখন আমি মোবাইল নিই, তখন আমাকে ফোন দিয়ে বলে, এরকম করে একটা বছর চলে যায়। ও আমার বাড়ির ওই পাশ থেকে মানে আপনার বেড়ার ওই পাশ থেকে চিঠি ফিকা মারে, আর আমি এই পাশ থেকে চিঠিগুলো কুড়ায় নিই। আবার আমিও লেখা দিই। আমি লিখতাম না যাতে আমি ধরা না খাই। আমার একটা ফ্রেন্ড ছিল সুজন নামে, ওরে দিয়ে আমি চিঠিগুলো ব্যাক করাইতাম, ওর হাতে লেখাইতাম, ওরে দেওয়াইতাম যাতে আমি কখনো ধরা না খাই। তো আমি আবার এই জিনিসটা ফলো করতাম, যদি ধরা খাই মান সম্মান নিজে তো আমার সবার আগে আমার যাইব, কারণ আমার ভাগ্নি হয়। তো একটা পর্যায়ে যখন নাকি দেখলাম ও আমারে ফোন দিল 1 বছর পরে, আমার ছোটো মামার বিয়ের মধ্যে আমার ফোন দিয়ে বলতেছে যে তুমি যদি আজকে আমার সাথে দেখা না করো তাইলে মানে আমার পক্ষে সম্ভব না আর বাড়িতে থাকা। কি সমস্যা? আচ্ছা না, সম্ভব না, ভাইয়া জানাজানি হয়ে গেছে, আমি তোমার পছন্দ করি, তোমার সাথে আমি প্রেম করি, এই সেই এগুলি মানে নানান কথা বলতেছে। তোমার সাথে আমি ঘুরতে যাই। আমি বলছি তুমি আমার সাথে কবে ঘুরতে গেলা?
তোমার সাথে আমার সাথে কোনো ধরনের রিলেশনই নাই, জাস্ট শুধু চিঠি আদান প্রদান, এটাই তো। চিঠিগুলো সব বাবা ভাইয়া দেখে ফেলাইছে। ওকে, ভাইয়া যখন দেখে ফেলাইছে, ওর আবার একটা ভাই ছিল খুবই খারাপ। ওই ভাইটাকে মানে ওই এলাকার খারাপ ছেলেমেয়েরা জবাই করে 8 টুকরা করে মেরে ফেলায়। ও, মেয়েটার নাম কি ছিল? সুবর্ণা। সুবর্ণা, আচ্ছা। তো ওই সুবর্ণার ভাইকে যখন মেরে ফেলা, ওর যে আরেকটা এর মানে ওর বড় ভাই, মেজো ভাই, এটা ওর সেজো ভাইটা আবার ছিল খুবই ড্রাগ এফেক্টেড, খুব ড্রাগ অ্যাডিক্ট। জি, খুব মানে ও এমন কোনো নেশা নাই যে না করতো। তো ও খুব বদরাগী একটা ছেলে ছিল। ও যখন জানতে পারছে, শুনছি আমি, তখন আমার ভিতরে একটা ভয় কাজ করছে। আমি যদি ওই এলাকাতে পাড়া দিই তো আমরা মেরে ফেলবো, কারণ ওর ভাই একটা সন্ত্রাসী যেহেতু ছিল। চিঠিগুলো সে পেয়ে গিয়েছে। হ্যাঁ। তো ও যখন আমাকে দেখা করতে বলে, তো আমি তখন ওর সাথে দেখা করি না। তো অনেকভাবে রিকোয়েস্ট করে আমারে। আমি বলছি যে না, দেখা করা কোনোভাবেই সম্ভব না। আচ্ছা, কারণ আমি আমার মামার বিয়েতে আসছি, এখন কোনোভাবেই সম্ভব না। খুব কান্নাকাটি করে। তো আমি দেখা করি না, তো করি না, আমি মোবাইলটা সুইচ অফ করে দিই। তো পরবর্তীতে প্রায় 2 মাস পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। ওর পুকুর বাড়ি না খালার বাড়িতে চলে যায়। তো আমি মাঝখানে একটু খোঁজাখুঁজি করছিলাম, আচ্ছা, 1 মাসের মতন। পরে চিন্তা করছে হয়তো দূর আন্টি যেহেতু, ওনাকে আসলে এইভাবে না খোঁজাটাই উচিত, মানুষজন জানাজানি হলে বিশাল একটা সমস্যা পড়ে যাও। রাইট। তো আমার ওই ফ্রেন্ড আমার বললো যে দোস্ত, আর খোঁজাখুঁজির দরকার নাই, তো এইটা ধরে নাও একটা ফাজলাম, আর কিছু না। ফাজলামই তো, আর তো কিছু না। তো আমার মেজো মামার বিয়ে হয় ঠিক ওনার বিয়ের প্রায় কিছুদিন পরেই আমার ছোট মামার বিয়ের। ওই বিয়ের তারপরের দিন আমি যখন নাকি মামার শ্বশুর বাড়িতে যাই, শ্বশুর বাড়িতে যখন নাকি তাকে নিয়ে যায়, জি, তো ওইখানে আমার ফার্স্ট ফোন আসে আমার বাবার। ফোন আসলো, তুই নাকি বিয়ে করছস। আমি তো হতবাক। ওহো, আমি বলো আমি মামার বিয়ে খাইতে আসছি, আমি ও কারে বিয়ে করবো আবার এখানে? তো মামার শ্বশুর বাড়িতে। আমি তোমার বিলিভ না হইলে, তুমি আমার খালাতো ভাই ছিল বড়জন, মেজো ওই ছোট বড় খালার ছেলেরা, মেজো খালার ছেলেরা, ওদের সাথে কথা বলে দেখো আমি কি গতকালকে কোথাও গেছি নাকি, কিংবা আজকে কোথাও গেছি নাকি, আজকে সকাল 9টা বাজে, মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? রাইট। পরে বলতেছে না, এটা সত্যি কথা। তোর ফ্রেন্ড আমির বললো। আমির বলছে আমি বিয়ে করছি না, আমি বিয়ে খাইতে গেছি। ও আমারে গত সপ্তাহে ফোন দিছে, তখন আমি বলছি যে আমার মেজো মামার বিয়ে, আমি বিয়ে খাইতেছি। তো আমি তো বিয়ে খাওয়ার জন্য আসছি, আমি তো বিয়ে করার জন্য আসি নাই। তো বাবা ফোন রেখে দিল। পরে আমার দুলাভাই ফোন দিল আমাকে, মানে কতগুলো গালি দিল। গালি দেওয়ার পরে বলতেছে যে তুই বিয়ে করছিস, তোর জন্য নারায়ণগঞ্জ শহরের মধ্যে পাড়া না দিয়ে। তো তারা একটা পর্যায়ে বিলিভ করলো। আমার একটা নজরধারির মধ্যে তারা রাখছে যে আমি কি আদৌ কি সুবর্ণার সাথে কোনো যোগাযোগ করি কি না। পরে যখন ওইখান থেকে আমি আমার নারায়ণগঞ্জে ব্যাক করলাম, ব্যাক করার পরে শুনতে পেলাম, আমার ফ্রেন্ড আমি জিজ্ঞেস করলাম, বললাম তো তুই তো আমার চরিত্রের মধ্যে একটা দাগ ফালাই দিলেই। সমস্ত এলাকার লোকজন, তখন একটু গ্রামের পরিবেশ ছিল, তো আমি মফস্বল, নারায়ণগঞ্জটা তখন একটু গ্রামই ছিল, মানে এক বাড়িতে কিছু হইলে 10 বাড়িতে খবর চলে যেত। ওই মেয়ের জীবনটা তুই নষ্ট করলি, মাঝখানে আমার জীবনটা নষ্ট করলি। জি, উনি তো আমার আন্টি হয়, তুই এই কাজটা কেন করলি? তোর সাথে আমি যোগাযোগ বন্ধ করে দিলাম আমার ফ্রেন্ডের সাথে। তো একদিন মাগরিবের নামাজ, ও আবার নামাজ পড়তো, মাগরিব নামাজ পড়তে যাওয়ার সময় আমার রাস্তা দেখে আমার ডাক দিয়ে নিয়ে গেছে। জি, মসজিদের ভিতরে বসে খুব কান্নাকাটি করে বললো, দোস্ত আসলে আমি ভুল শুনছি, আমি মনে করছি তুই বিয়ে করতে গেছস। আচ্ছা, এই ভুলটা কি তুই এখনো ভেঙে দিছস? কারণ না। আমি তাহলে চল। ও আমার বাসায় গেল, আমার ফ্যামিলি মেম্বারদের সবাই বললো। তো আমার মার কাছে খালাম্মা মাফ টাফ করে দিন, ভুল হয়ে গেছে। তো আমি ওরে মাফ করেছি, যাক ভুল একটা মানুষ করতেই পারে। তো ওইখান থেকে আসার পরে তো ওই আমার বারবার বলতেছে একটু সুবর্ণাদের বাসায় যাব, ওদের সাথে যোগাযোগ করে ওদের ফ্যামিলিরও বলবো। বাসায় যাওয়ার কথা বলছে, আমি বাসায় যাই নাই। তো বাসায় না যাওয়ার পরে ফোনে কন্ট্যাক্ট করি, ফোনে কন্ট্যাক্ট পরে শুনি ওর নাকি বিয়ে শাদী ঠিক হয়েছে, ও বাসায় থাকবে না, ও পলাবে। ওর খালাত, ওর ফুফাতো বোন যে পলাবে। আমার বলছে আপনি কোনো হেল্প করতে পারবেন? আমি বলছি আমি হেল্প বলতে আমার এক ফুপুর বাড়ি আছে বরিশালে, আমি ওইখানে নিয়ে ওর একটু সেফটি রাখতে পারবো, আচ্ছা, আর কিছু না। তো আচ্ছা ঠিক আছে, আপনি ওরা নিয়ে আগে বেরোন, ওরা নিয়ে আগে সেফ করেন, কারণ ওর যেহেতু আর কোনো ফ্রেন্ড সার্কেল নাই, আপনি ওরা একটু সেফ করেন। আচ্ছা। তো সেফ করতে গিয়া আমি যখন ওরে নিয়ে বেরোইলাম, তখন আমার ফ্রেন্ডরা দেখি হাসতেছে। তোর হাসির লক্ষণ তো বলো না, হাসতেছিস কেন? এমনি মানে প্ল্যানিংটা ওরই ছিল, টোটাল প্ল্যানটা ওর ছিল যে একটা কিছু একটা ঘটনা ঘটাবে। তো আমি ওরে নিয়ে যখন চলে গেলাম, ও এর মধ্যে সবাইরে জানাই দিচ্ছে আকিব সুবর্ণারে বিয়ে করার জন্য নিয়ে চলে গেছে। এ টু জেড সবাই যখন জানছে, তখন একটা মানে একটা ধরপাকড় অবস্থা। ওর যে মেজো ভাই ছিল, ওর যত সব খারাপ বন্ধু বান্ধব ছিল, নেশাখোর বলেন, সন্ত্রাসী বলেন, এদের সবাইকে লাগাই দিছে। আকিব কয়েছে খুঁজে বের করো। তো আমরা যখন বরিশাল আপনার লঞ্চ ঘাটে চলে গেলাম, সদরঘাটে,
তো আমাদের পিছনে পিছনে 2-3 জন আসছিল, কিন্তু লঞ্চ কোনটাতে উঠছে এটা তারা খুঁজে বের করতে পারে না। আচ্ছা, একটা পর্যায়ে যখন নাকি মানে বরিশাল চলে গেলাম, আর আমার এতটুকু গ্যারান্টি ছিল বরিশাল তখন ওই সময়তে আমার ফুপা ছিল আপনার লঞ্চ মালিক সমিতির সেক্রেটারি। তো ওই সময় তার একটা বিশাল বড় প্রভাব। জি। তো ওই প্রভাবের কারণে আমি চিন্তা করছি ওখানে সেফ। চলে গেলাম ওইখানে, ফুপুর সাথে কথা বললাম, ফুপার সাথে বললাম, বললো এইখানে অন্তত পক্ষে থানা পুলিশ আসবে না, আর যদি কোনো ক্যাডার বাহিনী আসে ওটা আমরা টিকেল দিব, সমস্যা নেই। আচ্ছা। তো আমার কলিজায় সাহস হয়ে গেল যে একটা কিছু ওই বই তাহলে। তো আমরা গিয়ে পৌঁছাইলাম ভোর 4টায়, 5টা 5:30টার মধ্যে ওর ওই সুবর্ণার বাবা আর আমার বাবা আর আরেকজন 3 জন চলে গেছে ওনারা 5:30 6টা নাগাদ আমার ফুপুর বাসায়। ইনফরমেশন লিক হয়ে গেছে। তো ওনারা বুঝাই শুনে, তো আমার ফুপা আমরা বলতেছে তুমি করে বিয়ে করবা? আমি বললাম ফুপা আমি তো বিয়ের উদ্দেশ্য করে আনি নাই, ওদের শুধু সেফ করার উদ্দেশ্যে আমি আনছি। বুঝতে সেফ করার উদ্দেশ্যে তুমি এতদিন নিয়ে আসছো, এখন তো যে এর আগের বার ওই মেয়েটা নিয়ে কথা উঠছে, এখন উঠলো, কি করবা? তো আমি বললাম ঠিক আছে যদি বিয়ে করতে হয় করবো, বাট আমার বিয়ের সম্বন্ধে তখন কোনো ধরনের আইডিয়া নেই, বিয়ে হইলে কি হয়, ঠিক আছে, মানে বিয়ে মানে বিয়ের বাট পর আপনি যে- যেটা করছিলেন এটা করলে তো একটা সামাজিকভাবে মেয়েটার ক্ষতি হতে পারে, বা আপনি নিজেও একটা ঝামেলার মধ্যে পড়ে যেতে পারেন, এগুলো কি চিন্তা হতো না এই না, কাজটা? এগুলো তখন একটু চিন্তা হয়নি। আর মেয়েটাই বা কি কেন আপনার সঙ্গে ভাবে আসলো? ও আমাকে বিয়ের উদ্দেশ্য করে বেরোইছে। তো আপনার তো মাথায় ছিল না যে ওকে আপনি বিয়ে করবেন, না, না, বা আমার মাথায় ছিল কতটা না। লাভ করেন ওকে সেটাও তো ছিল না। না না, আমারও কথা ছিল ওরা শুধু আমি সেভ করবো, সেফ ফর হোয়াট? এটাকে কি ধরনের সেফ বলতে? বলতে ওর বাসার থেকে ওরে শুধু বের করে নিয়ে, ঠিক আছে, ও বাসায় থাকবে না, ও অন্য কোথাও থাকবে, কোনো হোস্টেলে থেকে পড়াশোনা কমপ্লিট করবে। মেয়েটা কোন ক্লাসে পড়ে তখন? মেয়ে তখন ক্লাসে বলতে আপনার 9-এ পড়ে। মাই গুডনেস, ভয়াবহ সিদ্ধান্ত। আপনি ফ্যামিলি থেকে এরকম একটা মেয়েকে সেভ করবেন এবং সে মেয়েটা পরবর্তীতে বাইরে থেকে পড়াশোনা করবে এবং সে মেয়েটাকে আপনি বিয়েও করবেন না আলটিমেটলি। না না, বিয়ে করব না বলতে তখন ডিসিশন ছিল বিয়ে করব না, ঠিক আচ্ছা। আছে। আমার ডিসিশন ছিল যে আমি ওরা কিছুদিন 1 সপ্তাহখানি বাড়ির বাইরে রাখার পরে আমার মানে পরিচয়টা আমি লিক করব না, হ্যাঁ। ঠিক আছে, কিন্তু ওরে বাড়িতে রিটার্ন দিব, যেভাবে হোক, যে কোনো একটা কজ দেখা ওরে বাড়িতে রিটার্ন করা হইব, এই ধরনের চিন্তা ভাবনা ছিল। Okay. মানে ছেলে মানুষ একটা চিন্তা ভাবনা কাজ ওকে, করছে। ঠিক আছে। তারপর তো পরে যখন ফুবা বললো, আর আমার এক ফুয়াতো ভাইয়ের বউ আমাকে বলতেছে যে দেখো এইরকম সমস্যা হয়ে গেছে, এখন যদি তুমি ওর বিয়ে না করো সমস্যা, তাহলে ঠিক আছে তো বিয়ে করে ফেলাম। তো তারা কি করলো, ওইখানে কাজী সাজি ঢাকায় বিয়ে শাদির একটা চিন্তা ভাবনা করতেছে। ওই মুহূর্তে ওর বাবা আর আমার বাবা বললো কি আমরা ঢাকাতে অনুষ্ঠান করে ওটা বিয়ে দিব, আমার একটা মাত্র ছেলে আর ওনাদেরও একটা মাত্র মেয়ে, মানে আমরা একটা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করে বিয়ে দিব, ওদেরকে আমরা ঢাকা নিয়ে যাই। যদি বিয়ের প্ল্যানিং থাকতো আমরা ঢাকাতে সেরে যেতে পারতাম, তা আমরা করি নেই। আচ্ছা। তো ওইখান থেকে যখন আমাদেরকে নিয়ে আসলো বাসে করে, মানে লঞ্চের যেহেতু জার্নি করতে পারবো না দিনের বেলা, বাসে করে আমাদেরকে ভাঙে ভাঙে নিয়ে আসার পরে আমি চলে গেলাম আমার নানার বাড়িতে। তো ও যখন নাকি গুলিস্তানে নারায়ণগঞ্জের বাসে উঠতেছে তখনই আমার বলতেছে যে কি শেষ, সব শেষ। কি শেষ রে ভাই, তোমার সাথে কোনো রিলেশনই নেই, এনে শেষের কি আছে? বিয়ের কথা বলা হয়েছে, ভালো কথা, বিয়ে করবো, তুমি তোমার বাড়িতে যাও। আমার বাবা যেহেতু বলছে, আমার বাবার তুমি বিশ্বাস করি, বিয়ে অবশ্যই হইব। আমার বাবার আমি ছোট থেকে অনেক বেশি বিশ্বাস করি, সে আমি যেটা চাইছি সেটা দিছে সে আমাকে। তা আমি যেহেতু তোমার চাইতেছি দিবে, সমস্যা বিয়ে তো হইবই। তো ও চলে গেল, চলে যাওয়ার পর আমি চলে আসলাম নানার বাসায়। ওইখান থেকে সব কিছু শুরু। নানার বাসায় গিয়ে পাড়া দেওয়ার সাথে সাথেই মানে আমি বসেছিলাম খাটের মধ্যে, মানে সেকেন্ডের মধ্যে আমার বড় মামা, আমার ছোট মামা, আমার বড় বোন জামাই, ইভেন আমার নানা, ওনারা গোল করে আমাকে মাঝখানে বসাইছে। এক একজন এক এক প্রশ্ন করতেছে, আমি যেটা সত্যি এটা উত্তর দিতেছি, মিথ্যা কথা বলি নাই। তো আমার মেজো খালা বলতেছে তুমি আর বিয়ে করছো? আমি মিথ্যা কথা বলছি, আমি হ্যাঁ ওরা বিয়ে করছি। এটার মধ্যে আবার আমার ফুফাতো ভাই বলে দিছে তোমার যদি ঢাকা কেউ জিজ্ঞেস করে তাহলে তোমরা বিয়ে করে ফেলাইছো। আচ্ছা। কিন্তু বিয়ে করতে কি কি প্রিপারেশন লাগে এটা আমার শিখায় দেয়নি। কাজী অফিস কাজী কি বলে, কিংবা এটা সেটা কে কি বলে না বলে, কতজন সাক্ষী থাকে, উকিল কে থাকে, এই ধরনের কিছু বলে না। আবার তো খালাম্মা যখন প্রশ্ন করেছে উকিল কে হয়েছে, এগুলো বিয়ে করতে পারে উকিল লাগে নাকি, সাক্ষী লাগে নাকি, এগুলো লাগে নাকি, সে বলতেছে তাহলে তো তোমাদের বিয়ে হয়নি। সে উঠে চলে গেছে। তারপরে ওনারা যখন মাঝখানে বসা ছিল, মানে চর থাপ্পড় লাথি যা চলার চলতেছে, মানে 4-5 জন মিলে মানে আমাকে এমন ভাবে মার শুরু করছে, আনলিমিটেড মার। এক পর্যায়ে মানে আমার নানার একটা লাথি আমার লজ্জাস্থানে বন্ধ লাগে গেছে। আমি ব্যথায় শুয়ে পড়ছি, মানে আমার শরীরের কন্ডিশন খুবই খারাপ। পরের দিন সকালবেলা আমার হসপিটাল ভর্তি করে দিস। পরে ডাক্তার টেস্ট করলো, একটা ব্লাড টেস্ট করার পরে ধরা পড়ছে আমার ডেঙ্গু হয়েছে। তো আমি এটাই বুঝি নাই যে এসব মারের সাথে ডেঙ্গু সম্পর্কটা কি, তখন আমি বুঝি নাই। কিন্তু ডাক্তার বলতেছে গত 15 দিন যাবতই আপনার ভিতরে ডেঙ্গু জ্বর বহন, 15 দিন যাবতই আপনি এটার মধ্যে এফেক্টেড হয়েছিলেন। তো আমি টানা 9 দিন হসপিটালে ছিলাম। আমার মা আমার পাশে ছিল,
মা আমাকে সর্বদিক দিয়ে বুঝাইছে। আর বাবাকে যখন জিজ্ঞেস করতাম বলতো তুমি সুস্থ হও, তারপরে তোমাদের বিয়ে শাদী হইব। ওকে, আমরা এখান থেকে বিরতিতে যাব প্রিয় শ্রোতা, ছোট্ট একটা ব্রেক। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। Secrets. Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me RJ Kibriya, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন। আপনারা শুনছেন আকিবের জীবনের সিক্রেটস। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং ঢাকা FM শুনছেন 90.4-এ সারা দেশব্যাপী। ওকে, কথা না বাড়িয়ে আমি আকিবের কাছে আবারও ফিরতে চাই। আর যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান প্লিজ আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। হ্যাঁ, যেখানটায় আমরা ছিলাম। 9 দিন পর যখন আমি বেরোইছি হসপিটাল থেকে, বাসায় আসলাম বৃহস্পতিবার সকালবেলা। বৃহস্পতিবার রাতের বেলা শুনলাম ওর নাকি গায়ে হলুদ। যে কোনো পারপাসে আমার কাছে একটা ফোন আসে, আমি ফোন করলাম ওর ভাবির কাছে, মানে আমার দুলাভাইয়ের ভাগ্নির কাছে। বললো মামা আপনাকে তো খুঁজতেছিলাম, আপনি নাকি অবস্থা নাকি আপনার খুবই খারাপ, আপনি কি রোড অ্যাক্সিডেন্ট করছেন, আপনার বাবা বলছে তো আপনার অবস্থা খুবই খারাপ, এই ধরনের কথা শুনছি। এখন আমাদের মেয়ে তো বদনাম হয়ে গেছে, এখন ওর মেজো ভাই আর আমার হাজব্যান্ড জোর জবরদস্তি ওর একটা ছেলের কাছে বিয়ে দিতেছে। ওকে, তো আমি এই কথা শোনার পর আমি একটু অস্থির হয়ে গেলাম। তখন আমার ভিতরে একটা জিনিস কাজ করলো যে এত কিছু হয়েছে যার জন্য সে হাতছাড়া হয়ে যাবো, ঠিক আছে আমি দেখবো তাহলে কি হয়। আমি বেরোতে নিলাম, মামা আমাকে নিষেধ করলো। তখন আমি মাঠটারে খুব ভয় পাইতাম, মানে মায়ের ধুর করবো এটার খুব ভয়। বেরোইলাম না। শুক্রবার বিয়ে হয়ে গেল, আমি সারা রাত্র ঘুমা যাক না, মানে আমি খুব চুপচাপ। পরে নানার দোকানে আবার আবার নানার দোকানে, দুলাভাই আমাকে নারায়ণগঞ্জে নিবে না, মাও নিবে না, কেউ নিবে না, সেই নানার দোকানে আবার। তো ওনার দোকানে আমার ভিতরে মানে আমি একদম পুরা যেই চঞ্চল ভাবটা ছিল ওটা বন্ধ হয়ে গেছে। তো আমার ফার্স্ট টাইম মানে প্রথম যেটা সেটা হচ্ছে সিগারেট খাওয়া। আমি হঠাৎ করে এর পরে 2-3 দিন পরেই, মানে শুক্রবারের ঘটনা, আমি সোমবার দিন রাতের বেলা রাস্তায় বেরোইছি, আমি একটা সিগারেট কিনলাম, মানে আমার মামার ছেলেকে মাদ্রাসা থেকে আনার জন্য। ও রাতের বেলা চলে আসতো, ওরা আনার জন্য আমাকে পাঠাইলো আর বললো তুমি একটু হাইটে আসো। আমি সিগারেটটা খাওয়ার পরে আমার শরীরে এমন কাঁপুনি উঠছে, মানে ফার্স্ট টাইম কোনো একটা জিনিস খাওয়া, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। এই ভয়তে আমার অবস্থা প্রচণ্ড খারাপ। রাতের বেলায় আমার হসপিটাল ঢাকা মেডিকেলে অ্যাডমিশন করাইলো। ওইখান থেকে তারা বললো খুব মানসিক টেনশনে, আর ওর মাথার ভিতরে এমন কিছু প্রেশার ক্রিয়েট হয়েছে আর ওর পুরো বডিতে, যে কারণে কি ও এগুলো নিতে পারতেছে না। তো বাবা কি করলো, এই মানে নারায়ণগঞ্জ থেকে আসলো রাত্রেবেলায়, শুই না যখন, আমাকে 2-3 দিন রাখলো এখানে। পরে রাখার পর আমাকে একটু নারায়ণগঞ্জে নিয়ে গেলো, ঘুরায় টুরায় নিয়ে আসলো। তো আমি আবার ঢাকা ব্যাক, নানার দোকানে ব্যাক। তো সেম এই মারধর, মানে কিছুদিন পর পরই নানা কিছু থেকে কিছু হইলেই, দোকানের মধ্যে কোনো কিছু হইলেই, মানে শুধু আমার একটা ওই আগের একটা সন্দেহ তার ভিতরে। আমি শুধু সিগারেটটা খাইতাম। দুপুরের খাওয়া দাওয়া আমার কমে গেছে, সকালের নাস্তাও কমে গেছে, রাতের খাবারও কমে গেছে। এই সিগারেট চলতেছে তো চলতেছেই। তো একটা পর্যায়ে গিয়ে আমি আবার নারায়ণগঞ্জে ব্যাক করলাম। নারায়ণগঞ্জে যখন ব্যাক করলাম, তো এর মধ্যে বাসের মধ্যে আমার সাথে একজনের সাথে পরিচয় হয়। ওই এক বড় ভাই নারায়ণগঞ্জের, থাকে হয়েছে মুক্তারপুর কাঠপট্টিতে। তার সাথে যখন পরিচয় হয়, সে আমাকে প্রথমেই বলে যে তোমার নাম কি। আমি বলছি আমার নাম আকিব। আচ্ছা, কি করো? আমি বলছি আমি বিজনেস করি। মানে আমি সবারই পরিচয় দিই আমি বিজনেস করি। কি বিজনেস করো? লোহার বিজনেস করি। তাহলে তোমার টাকা পয়সা অনেক। আমি বলছি আমার টাকা পয়সা না, বিজনেস হচ্ছে আমার নানার, তো আমি এখানে দেখাশোনা করি। তো সে আমার ফোন নাম্বার নিল, তার ফোন নাম্বার দিল। তো চিন্তা করলাম একটা ফ্রেন্ড হয়েছে, তার সাথে একটু কথা বলি, যেহেতু বয়সের সিনিয়র হোক, সে আমার সাথে ফ্রেন্ডলি, যেহেতু তার সাথে একটু কথা বলি। তো একটা পর্যায়ে সে আমাকে ইনভাইট করলো তার এলাকাতে। যখন আমি ফার্স্ট টাইম যাই, সে আমাকে একটা ট্রলারের মধ্যে উঠাইলো, বললো চলো নদীতে ঘুরে আসি।
যখন আমি নদীতে ভদ্রলোকের গেলাম, নামটা কি ছিল? ভদ্রলোকের নাম ছিল মাহবুব। মাহবুব, মানে জাস্ট এই পরিচয় থেকে আপনি তার সঙ্গে? হ্যাঁ, কিন্তু তার অরিজিনাল নামটা মাহবুব ছিল না, সে পরে আমাকে জেনেছেন মাহবুব আপনি? পরিচয় দিছে। আচ্ছা। তা সে আমাকে মানে যখন নাকি সে আমাকে মাঝ নদীতে নিয়ে যায়, মানে মুক্তাপুর ব্রিজের নিচে, মুক্তাপুর ব্রিজ তখন মাত্র হচ্ছে, আপনার পাইলিং এর কাজ হইতেছে, তো ওই মুহূর্তে সে আমাকে এই নদীর মাঝখানে 3 নাম্বার পাইলিংটার নিচে সে আমাকে নিয়ে ট্রলারটা বাঁধার পরে বলতেছে জাকিব, তোমাকে দেখলে জানি কেমন লাগে, তুমি মানে মনে হয় তুমি খুব একটা রহস্যজনক একটা ছেলে। পরে আমি ফ্রেন্ডলি তার সব কিছু বললাম, পুরো লাইফের স্টোরিটা? হ্যাঁ, ওই সময়ের কথাগুলি সব বললাম। আপনি তার সম্পর্কে কিছু জানতেন? না, না জেনেই বললেন? না জেনেই বললাম, কারণ সে আমার সাথে এতটা ভাবে মিশছে যে আমি বুঝতে পারছি সে ভালো মানুষ, খুবই ভালো মানুষ, আর দেখতে বোঝা যায় না সে এতটা খারাপ। সে আমাকে বলতেছে যে তাহলে তোমার তো লাইফে সবই শেষ। বলছি আসলে সবই শেষ। পরে সে আমাকে বলল তাইলে কি করা যায়, একটা কাজ করো, তুমি মানে সব কিছু ছেড়া দিয়া তুমি আমার সাথে কন্ট্যাক্ট রাখো। ওকে। বললাম কন্ট্যাক্ট বলতে কি ধরনের? ফোনে তুমি আমার সাথে সম্পর্ক রাখো। পরে বলতেছে তুমি আচ্ছা ঠিক আছে তুমি বাসা যাবা? আমি বলছি হ্যাঁ, আমি বাসায় চলে যাই। পরে বললো দাঁড়াও, আমি এই ট্রলারের মধ্যেই দাঁড়ানো, তো ট্রলারের সানসেট লাগানো ছিল, ভিতরে গেল, সে 2টা বিয়ারের ক্যান আনলো। খেয়েছেন কখন এর আগে? না, ফার্স্ট টাইম। চিনতেন তো বিয়ার? না, বিয়ার কিন্তু লেখাটা দেখছি বিয়ার, কিন্তু বিয়ারটা খাইলে কি হয় এটা বুঝতাম না। আচ্ছা। বললো জুস খাও, আমি বলছি এটা জুস না, এটা বিয়ার। সেটা বিয়ারই জুস। যখন মুখে নিয়েছি তখন ফালাই দিছি, ফালাই দেওয়ার পরে টেস্ট ইজ নট গুড ফর দ্য ফার্স্ট টাইম। একদম মানে বিশ্রী একটা অবস্থা। বিশ্রী টেস্ট। হ্যাঁ, ফালাই দিলাম, ফালাই দেওয়ার পর বলতেছে ফালাই লাগেন। আমি বলছি যে এটা খাওয়া কি সম্ভব নাকি? পরে সে আমার সিগারেটের প্যাকেট বের করে দিল, গোলিফের প্যাকেট। তো তখন আমি ব্যঞ্জন খাই, ব্যঞ্জন বাদ দিয়ে তখন আমি গোলিফ শুরু করলাম খাওয়া। একটার পর একটা খাই দিয়েছি আমি। সে আমার শুধু কথা দিয়ে পেঁচায় শুধু আমার মানে খারাপ কথাগুলো, যেগুলো নাকি মাইট ধরার কথা, এগুলো বলতেছে, তো মনের ভিতরে জিজ্ঞাস করতেছে। আমি খাওয়া শুরু করছি, 2টা খাওয়া শেষ। পরে বলতেছে আরো খাবা? হ্যাঁ, ওই দিন আমি 7টা বিয়ার খাইছি প্রথম দিনই। প্রথম মানে ভিতরে ভিতরে জিত তুলতেছে আপনার, তুলে আপনাকে বিয়ার খাওয়াচ্ছে। ওকে। তো একটা পর্যায়ে মানে আমার অবস্থা খুবই খারাপ। তো সে আমাকে নিয়ে শোয়াইলো, শোয়ানোর পরে মাথাটা পানি টানি দিল, আমি বমি টমি করলাম। সে আমাকে মানে একটা টক জাতীয় কোনো একটা জুস খাওয়াইছে, আমার এতটুকু মনে আছে। খাওয়ানোর পর আমি একটু মানে স্বাভাবিক হইলাম। সে আমার তার বাইকের পিছনে বসা সে আমার বাসায় দিয়ে আসলো। বাসায় গেছি, পরে কী হয়েছে, তো উনি আমার বাসায় ফেজ হয় নাই, তো আমারে শুধু গেটের সামনে দিয়ে চলে গেল। বাসায় ঢোকার পর আমার বলতেছে কী হয়েছে, মা জিজ্ঞেস করতেছে। আমি বলছি আমি একটু মাথাটা ব্যথা করতেছে। মা মনে করছে হয়তো আমি আবার ওসব বিষয়ে টেনশন করতেছি, তো আমাকে শোয়ায় রাখছে। তো এর কিছুদিন পরেই মানে 2-3 দিন পরে সে আবার আপনার বাসা থেকে ওনার বাসার দূরত্ব কতটুকু ছিল? মানে ওনার বাইকে 10 মিনিটের মতো। বাড়ির লোকেশনটা জানতে পারছি, তখন আমি ওনারে চিনতে পারছি, কারণ মানে আমার আপনার এলাকাতেই থাকে আর কি? হ্যাঁ, আমার এলাকাতেই থাকে। আর উনি ওই এলাকাতে ভাড়াটিয়া। ওকে। সে পরে আমাকে বলতেছে যে 2-3 দিন পর আসার পরে বলতেছে এক কাজ করো, তোমাকে আমি একটা নাম্বার দিই, তুমি এই নাম্বারের সাথে কথা বলো, একটা মেন নাম্বার, তুমি ওনার সাথে কথা বলো। তো আমি বলছি না, কথা বলবো না। সে আবার আমার আরেকদিন ইনভাইট করলো। এই পরের সপ্তাহে শুক্রবার দিন আমি গেলাম। যাওয়ার পরে সেই নদীর ওইখানেই সেই জায়গার মধ্যে আমি বলছি আজকে কিন্তু বিয়ার খাবো না, আজকে বিয়ার খাবো না, ঠিক আছে সমস্যা নেই, আজকে তোমার আমি এমন একটা জিনিস দেখামু যেটাতে তোমার লাইফ পুরো সেটেল। আমি ভালোই তো, তাহলে তো ভালোই হয় লাইফ সেটেল। সে আমার 9mm এর একটা পিস্তল বের করে দেয়। ওকে। বের করে দেওয়ার পরে বলে এইটা তোমার লাইফের জন্য সব। আমি এইটাতে কী করে ভাই, মানুষ তো গুলি করে মারতে হইব, আর কিছুই হবো না, তাহলে পাখি মারার মতো মানুষ মারতে হইব। আর আমার ভিতরে যেই জিজ্ঞাসা করতেছে আমি এখন আপনার টিকাটাই পেয়ে দেবো, আপনার উপর আমার জিজ্ঞাসা করতেছে, আপনি তোমার দুর্বলতার সুযোগ নিতেছেন, আপনি কে বলেন তো আমারে? তুমি আমার পরিচয় জানতে চাও, আমি তোমার পরিচয় বলবো, তোমার আমি অনেক দিন যাবতে খুঁজতেছি। ওকে, আমারে খোঁজার কারণ কি? সে হয়েছে সেই লোক, যেই লোক নাকি তার ওই যে ভাইকে 8 টুকরা করছে, এর মানে সেকেন্ড আসামি। ও ওকে ওকে। সে আমাকে খুঁজতেছে একটা কারণেই, যে ওদের ফুল ফ্যামিলি লাইফটাকে ধ্বংস করে দেওয়ার জন্য। ওকে। যেহেতু আমি সুবর্ণাকে পাই নাই, সে মনে করছে যে এটা সুবর্ণার ফ্যামিলি আমাকে দেয় নাই, ঠিক আছে, এই কারণে সে আমাকে খুঁজতেছিল অনেকদিন। তো এই পরিচয়টা কি আপনাকে প্রথমেই বলে নিল যে আসলে কেন খুঁজতেছে, কি অবস্থা, এই কারণেই খুঁজতেছে? হ্যাঁ, ওদিন আমাকে সে বলে ফেলছে, সব বলে ফেললো। হ্যাঁ, সব যখন বলছে তখন আমি বললাম এখন আমার কি করতে হইব? সে বলতেছে এখন তোমার করার আর কিছুই নেই, তোমার লাইফে সব চলে গেছে, তোমার গার্লফ্রেন্ড চলে গেছে, তোমার নানা তোমাকে মারধর করে, তোমার ফ্যামিলি তোমার খারাপ জানে, আমি টোটাল তোমার সম্বন্ধে সব ইনফরমেশন বের করছি। আমি তো ভালোই তো করছেন, এখন কি করতে হবে? তুমি এই মেয়েটার সাথে কন্টিনিউ কথা বলবা? আমি না, বলবো না। যদি কথা না বলো তাহলে তোমার একটা মানে ডিসিশনে যাইতে হইব। আমি আপনি আমার লাইফে ডিসিশন দেওয়ার কে? তখন আমার হাতে পিস্তলটা, তখন তো আমি সাথে সাথে লক করে ওটার বলতেছি আমি এখন আপনার ফায়ার করবো। স্যার তোমার এই জিতটাই আমি দেখতে চাইতেছিলাম, তোমার ভিতরে কি পরিমাণ জিত। বলছে করো, ফায়ার করো, কোথায় করবা করো। আমি ডিরেক্টলি পিলারের মধ্যে ফায়ার করছি, আমার লাইফের ফার্স্ট টাইম
ফায়ার করার পরে মানে আমি যতটুকু শুনছি যে মানে পিস্তল দিয়ে ফায়ার করলে শরীর ঝাঁকানি দেয়, আমার বিন্দু পরিমাণ শরীরের ভিতরে কোনো ফিলিংস হয় নাই। আমি পরপর 6 রাউন্ড গুলি করলাম, আমার কাছে খুব ভালো লাগতেছে। এটা তো তোর ভালো জিনিস, এটা তো খারাপ জিনিস না, আমার ভিতরে কাজ করতেছেই না কোনো খারাপ জিনিস, এটা সেটা তোমার সাথে রাখো। আমি সাথে রাখবো না, যখন দরকার হবে আমি তখন আপনার কাছ থেকে নিয়ে যাবো। আর কারে কি করতে হবে আমাকে একটু বললেন। আচ্ছা বিনিময় কিছু পাবো? বিনিময় তোমার জিতটা তো তুমি মিটাইতে পারবা, আর যদি টাকা লাগে আমার বইল। আমি না, টাকার দরকার নেই, বিন্দু পরিমাণ আমার টাকার দরকার নেই, আমার শুধু জিতটাকে মিটানোর দরকার। আমি ফার্স্টে আমার নানা মেরে ফেলবো, আর উনি আমার জীবন অনেক অনেক মারধর করছে, উনি আমি চুরি করি উনি আমাকে চোর বানাইছে। আর দ্বিতীয়ত হয়েছে গিয়া মানে আমি সুবর্ণাদের বাড়ির ওর বড় ভাইটারে কিছু একটা করবো, কারণ ওর বড় ভাই ওর ইচ্ছা করে কেন বিয়ে দিল, বিয়ে না দিত মেয়েটার লাইফটারে সুন্দর করে সাজাইতো, অন্য কোনো জায়গায় দিয়ে দিত, আমার কাছে বিয়ে তো দরকার ছিল না। কত সালের ঘটনা এটা? 2007-এর ঘটনা, মানে আজ থেকে প্রায় 11 বছর আগের ঘটনা। 7-এর ঘটনা। ওকে, প্রিয় শ্রোতা, বুঝতে পারছেন যে আমরা অপরাধ জগতের ভিতরে ধীরে ধীরে প্রবেশ করছি। বলুন তারপর। বাসায় ব্যাক করলাম, বাসায় ব্যাক করার পরে আমার মানে মনটা খুব খুশি। একটা ফল আছে ডেউয়া জাতীয়, জি চিনি আমি। ওই ফলটা মার জন্য নিয়ে আসছি আমি ওখান থেকে। তো নিয়ে আসার পরে মা খাইলো, খাওয়ার পরে বলতেছে যে বাবারে কিছু তো একটা জীবনে করতে হইব, বলছে আমার এক কাজ করেন, আমার বিদেশ পাঠায় দেন। আমি ফাজলামত ছলে বললাম, মা বলল আচ্ছা ঠিক আছে আমি কথা বলি। তো এরপরে শুক্রবার আমার চাচারা সবাই মিলে বসলো, বসার পরে বলতেছে যে আমার চাচা শ্বশুর উনি থাকে হইছে সৌদি আরবে, বলছে সাকিব হয় সৌদি আরবে পাঠাই দিই আর না লাকিবরে মালয়েশিয়া পাঠাই দিই। তো আমার ভিতরে একটা জিনিস কাজ করতে কি, সৌদি তো মুসলিম কান্ট্রি, ওখানে তো আমি সিগারেট খেতে পারবো না, ওখানে গিয়ে তুমি আনন্দ ফুর্তি করতে পারবো না। বসার পরে আমার কোনো চিন্তা ভাবনা নাই, পরে শেষে একটা কথা শুনলাম যে তোর বাবার কিছু নাই, তুই বিদেশ যাওয়ার জন্য ফাল উঠেছিস কেন? আমার বাবার কিছু না, আমি বিদেশে যেতে পারবো না, এটা কোনো কথা বললেন? ঠিক আছে আমারটা আমি করে নেব, বুঝান। আমি ওখান থেকে উঠে আসলাম। পরে ওই দিন রাত্রেবেলা আবার ওনারা ফোন দিলাম, 4টা-5টা বিয়ার খাইলাম। বিয়ার খাওয়ার পরে ওই সিগারেট খাইতেছি, ওই মুহূর্তে উনি ফোনে কথা বলতেছে। আমি বললাম আপনার ফোনটা রাখেন তো ভাইয়া। মাহবুব ভাই ফোন রাখছে, আমি বললাম ওই মেয়েটার নাম্বার দেন। কী করবো, আমি কথা বলবো, একটু মাইন্ডটা ফ্রেশ করি দেখি। ফোন দিলাম, ফোন দিয়ে কথা বললাম। কথা বলার পরে দেখলাম যে না একটু ভদ্র, তো আমি ওরে কিছু বলি নাই। তো একটা পর্যায়ে ওর সাথে আমি দেখা করতে চাই। ওকে, বাট মেয়েটা তো জিজ্ঞেস করার কথা যে আপনি নাম্বারটা কোত্থেকে পেলেন? হ্যাঁ জিজ্ঞেস করছে আমার, আমি বলছি আমি সত্যি কথা বলছি, আমার এক ফ্রেন্ড দিছে। আপনার নাম্বারটা আমার এক ফ্রেন্ড দিছে, আপনি আমার ফ্রেন্ডে হয়তো বা চিনেন হয়তো বা নাও চিনেন। আসলে কি চিনতো? হ্যাঁ চিনতো। ওকে, মানে মাহবুবকে চিনতো? হ্যাঁ শুধু ফেস চিনতো, কিন্তু নামটা কিছু জানতো না। তো পরে যখন নাকি ওর দেখা করি নারায়ণগঞ্জের সান্ত্বনা মার্কেটের উপরে একটা কফি হাউসে দেখা করি, দেখা করার পরে ও আমার ডিরেক্টলি বলে আপনি আমার বিয়ে করবেন। বিয়ে করবো কেন? এই সব মেয়েদেরকে একটাই প্রশ্ন, খালি বিয়ে 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 ছাড়ার কোনো কথা নাই, বিয়ে করলে কি হয়? তো পরে বলতেছে যে না বিয়ে যদি না করেন আমার আর ফোন দিবেন না। ওই দিন রাত্র, পরের দিন শনিবার দিন রাত্রেও বিয়ের খাইলাম। ওই ওনাকে বললাম বিয়ে করার কথা বলে, বিয়ে করার কথা বলে করে ফেলাও। আমি বলছি আপনি কি পাগল হয়ে গেছেন? আমার বিয়ে করতে বলেন বারবার, আপনিও বলেন, সবাই বলে বিয়ে করো বিয়ে করো। ওই সারে ভাই করে ফেলাও, লাইফে একটা স্থির চলে আসবো। স্থির চলার জন্য কি বিয়ে করতে হবে? স্থির চলার জন্য তো আপনি আমার হাতে একটা জিনিস তুলেই দিলেন, আমি তখন যা খুশি তা করতে পারি। তো সে আমার আর কথা বললো না। পরের দিন শুনি যে ওনার নাম্বার বন্ধ, ওনার বাড়িতেও নাই। পরে শুনলাম নাকি ওনার ধরে নিয়ে গেছে, মাহবুবকে ধরে নিয়ে গেছে, সিভিলের লোকজন তারা ধরে নিয়ে গেছে। পরে ইনফরমেশন পাইলাম, পত্রিকাতে দেখলাম সে মানে এক বিশাল বড় এক র্যাঙ্ক মানে ট্রাভেলের সাথে জড়িত, মানে বিশাল বড় এক গ্যাংয়ের সাথে জড়িত। সে নদী পথে যে ধরনের ডাকাতিগুলো হইতো এর মধ্যে সে প্রধান ছিল। ওই যে আপনাকে ট্রলারে নিয়ে ঘুরলো? হ্যাঁ, ওই দিন যে আমাকে নিয়ে গেছিল, তো আমি একটু দেখছি যে কিছু লোকজন আসছিল তার কাছে, ট্রলার দিয়ে আসার পরে একটু সাইডে কথাটা বললো, বলার পরে চলে গেল। তো তখন আমি একটু থিঙ্ক করতে পারছি হয়তো বা সেটার সাথে জড়িত হইতে পারে। ওকে, পরে তার সাথে আমার সাথে যোগাযোগ নাই, আমি তো ওই মেয়ের সাথে কথা বলতেছি। তো একটা পর্যায়ে মেয়ে মানে আমাকে খুব প্রেশার বলতেছে বিয়ে করবেন কিনা। তা আমিও মেয়েটার বাসায় যাওয়া শুরু করছি, ওর ফ্যামিলি মেম্বারদের সাথে কথাটা বললাম। আমি ওর বাসায় যাওয়া যখন শুরু করলাম, ওর আত্মীয় স্বজন সবাই, ওর বাবা, ওর বোনেরা সবাই জিজ্ঞেস করতেছিল ছেলে কে? বললো ফ্রেন্ড। তো মাহবুব ভাই যেহেতু আর তার সাথে যোগাযোগ নাই, সে তো আমি এখন মানে টোটালি ফ্রি, আর কোনো ধরনের। মাহবুব তখন জেলে? হ্যাঁ। প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি নেব এই পর্যায়ে। আপনারা শুনছেন আকিবের জীবনের সিক্রেটস। অনুষ্ঠান চলাকালীন সময় আপনারা চলে আসতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/DFM904। আমি আবারও বলছি, আপনি খুব সহজভাবে খুঁজে পেতে পারেন আমাদের চ্যানেলটি। ঢাকা FM 90.4 নামে আপনি সার্চ করবেন, সার্চ করলে আমাদের চ্যানেলটি চলে আসবে, যেখানে প্রায় 1,35,000-এর মতো সাবস্ক্রাইবার আছে রাইট নাও।
আপনি গিয়ে ওখানে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের যে বেল বাটনটি দেখতে পাবেন ওটা অন করে দেবেন। তাহলে তাৎক্ষণিকভাবে আপনারা জানতে পারবেন যে আমরা কখন এখানে আমরা নতুন এপিসোড আপলোড করছি। অনেকে রাতের বেলা শুনতে শুনতে ঘুমিয়ে যান, তাদের জন্য এটা একটা বিশাল সুযোগ। ওকে, ছোট্ট একটা বিরতির পর আমি আরজে কিবরিয়া আবারও ফিরে আসছি। শুনছেন ঢাকা FM 90.4। Secrets. Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me RJ Kibriya, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. স্বাগত আরও একবার, শুনছেন ঢাকা FM 90.4। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। সিক্রেটস শুনছেন আপনি, এবং আমার আরও একটি অনুষ্ঠান যেটি প্রচারিত হয় প্রতি বুধবার, মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। আগামী বুধবার শোনার আমন্ত্রণ জানাচ্ছি। একই ফাঁকে বলতে চাই, আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, আমরা যেখানটায় ছিলাম আকিব, তারপর তো একটা পর্যায়ে 2008-এর আপনার অক্টোবরের 8 তারিখে জি আমি বিয়েটা করি। ওরে করে ফেললেন? ওরে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলি। তুলে নিয়ে বিয়ে করেন? হ্যাঁ, ওর ফ্যামিলি মেম্বাররা কেউ দিবে না বিয়ে। ওর একটা ফ্রেন্ড ছিল, তো আমরা প্রথমে কোর্ট ম্যারেজ করি, তারপরে রেজিস্ট্রি করে বিয়ে করে ফেলি। আপনার ফ্যামিলি জানতো না? না, আমি টোটাল নিয়ে যাই আমার সেই বরিশাল পুকুর বাড়িতে। কেন ফ্যামিলিকে জানাননি কেন? ফ্যামিলিকে জানাই নাই, মানে ওই যে জিতছিল, নানা মারধর করছে। ওকে, জি, তখন কাজ আপনি কিছু করতো। করেন, পেশায় কিছু করেন? তখন ওই যে চাকরি করতাম দুলাবার এখানে, আচ্ছা, প্লাস ওই নাইম এমএমটা কোথায়? মানে পিস্তলটা কি আপনার কাছে তখন? না, ওইটা তখন আমার কাছে না, ওইটা ওনার কাছে। ওনার কাছে, ওনার okay. কাছেই 15 দিন পরে রমজানের মধ্যে। হ্যাঁ, তো প্রতি রমজানের দিন আমরা বাড়িতে ব্যাক করি, মার কাছে মাফ টাফ চাই, মা মাফ করে দেয়। তো একটা পর্যায়ে মানে সংসার কন্টিনিউ হইতেছে। জি, তো এর মাঝখানে কি হতো, কারণ ওরা তো আমার জিদ করে বিয়ে না, তো ওর সাথে আমার সাথে মিলতো না যে কোনো ব্যাপারে না। এখানে কিছু থেকে কিছু হইলে আমি খুব খেপে যেতাম, আর আমার ভিতরে যেহেতু জিদ ছিল, আমি প্রচণ্ড বদরাগী। তো একটা পর্যায়ে দেখা গেছে আমি ওর মারধরও করতাম। আচ্ছা, তো ছোট থাপ্পড় দিতাম, তো প্রথম কিছুই বলতো না। তো একটা পর্যায়ে যখন আপনার বাসার থেকে সবাই বললো যে একটা বেবি হইলে হয়তো বা ও ঠান্ডা হয়ে যাবে, আমার নানু বলতো একটা বেবি হইলে ঠিক হয়ে যাবে, মানে আপনি ঠিক হয়ে যাবেন। হ্যাঁ। ওকে, আর তখন আমি পুরা মানে ম্যাচুরিটি আমার মধ্যে চলে আসছে যে না, আমার সংসার হয়েছে, আমার টাকা পয়সা ইনকাম করার দরকার। মানে টাকাটা তো ইনকাম আমি অনেক আগে থেকে ভাবতেছি, টাকা আমার লাগবেই, টাকা ছাড়া কোনো ওয়ে নেই। তো একটা পর্যায়ে যখন নাকি মানে এই বেবি হবে করে 5 বছর চলে গেছে। জি, তো আমার বেবি হয়েছে, একটা ছেলে হইলো। তো ছেলে হওয়ার পর আলহামদুলিল্লাহ চলতেছে আমাদের মধ্যে ভালো। তো আমার মাহবুবের সঙ্গে কোনো যোগাযোগ নাই? হ্যাঁ, মাহবুবের সঙ্গে তখন কোনো না, যোগাযোগ কোনো নাই? যোগাযোগ নেই। ও তখন জেলে আছে অথবা কোথাও আছে, আপনি জানেন না? ও জেলেই, মানে এতটুকু জানছি ও জেলেই, ও বেরোয় নাই। ওকে, পরে আমরা ঢাকাতে রিটার্ন করি। ঢাকাতে রিটার্ন করার পরে বাবা রড সিমেন্টের বিজনেসটা শুরু করে। তো আলহামদুলিল্লাহ আমাদের বিজনেস মোটামুটি চলতেছিল, মানে আমার দেখা মতো চলতেছিল। তো আমি নানার দোকানে আবার, মানে তৃতীয়বার আমি আমার নানার দোকানে ঢুকি। এর মাঝখানে অনেক জায়গায় জব করছি, কিন্তু মানে জব করতে গেলে ওই স্যালারিটা একটু কম, তো এই কারণে হইতো না। তো বিয়ের সাথে যেহেতু করছি, আবার বেবিটা হইলো। বেবিটা হওয়ার পরে, ছেলেটা হওয়ার পরে ওর প্রতি একটু মহব্বত বেড়ে গেছে। জি, তো সর্বদিক দিয়ে আমি চিন্তা করে দেখলাম যে না, এখন আমার আসলে কিছু একটা করা উচিত, বড়সড় কিছু একটা করা উচিত। তো যে কোনো এক কারণে আমি নানা দোকান থেকে বেরোয় বাবার বিজনেস ইনভলভ হইলাম। আচ্ছা, সিলেট থেকে পাথর আনা থেকে শুরু করে এভরিথিং, মানে রড সিমেন্টের যত ধরনের বিজনেস আছে সব বিজনেসে আমি ইনভলভ। হঠাৎ করে একদিন, মানে এর মধ্যে ঢাকাতে যখন আমরা আসলাম, সেই ঢাকাতে যেখান থেকে নাকি আমরা পলাই গেছিলাম, ওই এলাকাতে আমরা আবার রিটার্ন করছি। জি, ওইখানেই একদিন রাতের বেলা তো আমার সাথে সেই মাহবুব ভাইয়ের দেখা। সে সিএনজিতে, মানে আমি পাগলা যাইতেছি পোস্তগোলা ব্রিজ থেকে, ওইখান থেকে সিএনজি আপ ডাউন করে, ওইখানে উনি বসা। তো উনি মুখের মধ্যে গ্লাভস লাগানো বসা ছিল। সে আমার দেখে অনেকক্ষণ তাকায় ছিল।
তো আমি ওনার ডিরেক্টলি প্রশ্ন করি, আপনি আমাদের থাকা আছেন কেন, কী সমস্যা আপনার? সে তুমি আকিব। আমি থতমত খেয়ে গেছি, আপনি কি? তো উনি মুখটা নামানোর সাথে সাথে আমি যখন দেখছি না, মানে আমার ভিতরে মানে একটা উত্তেজনা কাজ করতেছে। আমার প্রথম প্রশ্ন ছিল, আপনি এতদিন পর কই থেকে আসলেন? বলতেছে কোথায় যাও? আমি একটু টাকাতে যাইতেছি। সেই সত্যি কথাই আমি তার কাছে বলা শুরু করছি। আচ্ছা, আপনি এত বড় ধরনের একটা সমস্যায় পড়ছেন অথচ আমাকে জানান নাই। মানে আমি ওনার জন্য, আমি ওনার এমনভাবে বলতেছি, মানে এমনের জন্য অনেক কিছু করতে পারতাম। সে আমাকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে তো ওনার মানে যেখানে যাওয়ার উদ্দেশ্য ওইখানে না গিয়ে সে আমার একটা মানে গোডাউনের ভিতরে নিয়ে গেছে। পাগলা থেকে একটু দূরে আপনার আলীগঞ্জের ভিতরে একটা ওই ইটখোলা ছিল, ইটখোলার পিছনে একটা গোডাউন ছিল, ওই গোডাউনের ভিতরে। তো ওইখানে নিয়ে যাওয়ার পরে ওইখানে যা দেখলাম আমি, যে সমস্ত আপনার ইলিগাল যত বিজনেস আছে সব ওইখানে। আবার শুরু করছেন, বলছে এইটা তো লাইফ, আমার এই লাইফের জন্য ভিতরে গেছে, লাইফ তো শেষ হইতে হবে। ঠিক আছে করেন, সমস্যা কি? পরে আমার জিজ্ঞেস করতেছে, আমি আবার বললাম এই 5টা বছর, এই 6টা বছরের মধ্যে মানে বেবি টেবি হয়েছে, এগুলি সব বললাম। পরে উনি ফোন নাম্বার নিল, আমি ওনার ফোন নাম্বার নিলাম। মানে উনি বলছে, তুমি যেহেতু ভালোই হয়ে গেছো, এখন আর তোমার কিছু বলা যাবে না, তবে কোনো সময় যদি আমার দরকার হয় আমাকে ফোন দিও। আচ্ছা। পরে আস্তে আস্তে মানে প্রতি সপ্তাহে আমি ওনার এখানে যাইতাম, যোগাযোগ করতাম, কথাবার্তা বলতাম, কিন্তু আমি কোনো ওনার সাথে জড়িত না। একটা পর্যায়ে সে মানে যে কোনো একটা কারণে মানে আমাকে বলতেছে কি, আমি একটা জায়গায় যাবো, তুমি আমার সাথে যাবা কিনা? আচ্ছা ঠিক আছে চলেন। তো সে আমাকে নিয়ে গেল আপনার কুমিল্লা বর্ডারে নিয়ে গেল। বর্ডারে নিয়ে যাওয়ার পরে আমাকে বলল যে গাড়িতে উঠোক। আমি গাড়িতে উঠলাম, ওই গাড়ির মধ্যে ফেন্সিডিল। আচ্ছা। পুরো গাড়ি বোঝাই ফেন্সিডিল। আমি সাথে ওনার সাথে ঢাকায় আসলাম, মানে ওষুধ কোম্পানির একটা গাড়ি ছিল। তো এই কোম্পানিটা ছিল বাংলাদেশের একটা সুনামধন্য কোম্পানি। আচ্ছা। তো ওই কোম্পানির গাড়ির মধ্যে সে এই ওষুধগুলো আপনার ফেন্সিডিলগুলো ভরছে। আচ্ছা। তো আমরা নিয়ে ঢাকাতে চলে আসলাম। ঢাকাতে ডেলিভারি দেওয়ার পরে উনি আমাকে ফার্স্ট টাইম 50,000 টাকা দিল। আমার তো মাথা গরম হয়ে গেছে, এত টাকা কী জন্য দিলেন? শুধু আমার সাথে গেস্ট আসছো, বিজনেসে লাভ হয়েছে জন্য নিলাম। নেওয়ার পরে এটা নিয়ে আমি খরচ করতেছি, সবই করতেছি, আস্তে আস্তে সব করলাম। তারপরে বাবার থেকে টাকা নিয়ে পাসপোর্ট করলাম, ইন্ডিয়াতে ঘুরতে যাব। ওনার আমি সবই জানাইতাম আমি কি করতেছি না করতেছি। ইন্ডিয়া যে ঘুরে আসলাম, ঘুরে আসার পরেই উনি আমার একটা ডিলের জন্য তৈরি করলো, যে কি আপনি তৈরি হন যে মধ্যপ্রাচ্যে যে কোনো একটা কান্ট্রিতে আপনাকে যাওয়া লাগবে। তো উনি পরে আমি বললাম কি হবে কাজ, এটা বলে না এখন আমাকে। আচ্ছা, ওকে। বলছে এর আগে তুমি একটু বাইরে ঘোরার চিন্তা ভাবনা করো। এই মাঝখানে আমি আমার কিছু ফ্রেন্ডস থেকে প্রায় 10 লাখ টাকার মতন আমাদের বিজনেসের মধ্যে ইনভলভ করছিলাম। ওকে, ধারটা নিয়েছেন? হ্যাঁ। তো ওদেরকে আমি বিজনেসের লাভও দিতাম, মানে একটা পার্সেন্টেজ ধরে দিতাম। তো একটা পর্যায়ে বাবা কি করলো, বিজনেসটা অফ করে দিল, মানে যে কোনো একটা কারণে বিজনেসটা নষ্ট। আবার সেই কাহিনী, বিজনেস লস। তো লস এখন কি করতে হবে? আমার তো মাথা খারাপ, এতগুলো টাকা আমি কই থেকে পাবো? বাবার হাতে নিয়ে দিছি, সম্পূর্ণ বাবার হাতে নিয়ে দিছি টাকাগুলো। কেমনি কি করবো কোনো উপায় পাই না। ওনার সাথে কন্ট্যাক্ট করি না, কোনো কন্ট্যাক্ট বন্ধ। পরে বাবা আমাকে বললো কি, আমি বললাম যে বাবা আমি একটু খবর নিচ্ছি, আমি কাতার চলে যাব। যেহেতু উনি মধ্যপ্রাচ্যে বলছে, তাহলে আমি কাতার চলে যাব। কাতার হয়তো বা কোনো একটা কিছু উনি আমার জন্য কিছু করবে হয়তো বা। আর আমি ওইভাবে খোঁজ খবর নিলাম, ভিসা টিসা সব খোঁজ খবর নিলাম। নেওয়ার পরে বাবা বলছে কাতার না, তুমি মালয়েশিয়া ঢুকো। তো আমি আবার মালয়েশিয়া ঢুকবো কিভাবে কি করব? ট্যুরিস্টে ঢুকবো। আমার চাচার যেই সম্বন্ধী আছে, ওনার মারফতে আমাকে আপনার 2.5 লাখ টাকার বিনিময়ে সে আমাকে ট্যুরিস্টে মালয়েশিয়া পাঠানোর জন্য রেডি করতেছে। এর মাঝখানে আমি তার সাথে নক করি নাই, কোনো যোগাযোগ করি নাই, আমার মোবাইলটা অফ করে দিছি। যে কোনো একটা কারণে আমি মোবাইলটা টোটালি অফ। আমার এক ফ্রেন্ড ছিল, আমি যখন নাকি ড্রিঙ্ক করা শুরু করছি, এর মাঝখানে আমার কিন্তু ড্রিঙ্কস অলরেডি চালু। বার থেকে বেরোইছি, বেরোনোর পর আমার ফ্রেন্ড আমাকে বাসায় নিয়ে গেল, রোডের মধ্যে দাঁড়ায় বলতেছে, আজকে তোর একটা কথা বলবো, তুই যদি এই কাজটা করে দিস আমার জন্য অনেক উপকার হবে। বললো একটা নাম্বার দিবি, এই নাম্বার ইচ্ছা মতন গালাগালি করবি। ও আবার কি করছে, রেকর্ড অপশন চালু রাখছিল। তো পরের দিন সকালে আমি যখন 11টা বাজে বাসা থেকে বেরোই, তখন আমার শুনাই দিয়েছে, চার দোকানে বসা সব রেকর্ডিং শুনছে। তো আমার কাছে খুব খারাপ লাগছে, একটা মেয়ের আমি এভাবে গালাগালি করলাম। পরে যখন ফোন দিছি, সে আমার বললো যে দেখেন আমার মাটা খুব অসুস্থ, আপনি কালকে যে সময় ফোন দিয়েছেন সে সময় মাটা মানে মুখ দিয়ে ব্লিডিং হইতেছিল, তো খুবই করুণ অবস্থার মধ্যে আপনি আমার এই গালাগালি করছেন, মানে খুব খারাপ লাগতেছে, মানে এই ধরনের কিছু একটা বলছে। তখন আমার মাথা হ্যাঁ, আমি বলতেছে যে আমার মার ক্যান্সার। তা আমি বললাম আমার মারও তো বেশ ক্যান্সার ছিল। ও উইক হয়ে গেছে একটুখানি, টানা 15 দিন আর কোনো যোগাযোগ নাই। 17 দিনের মাথায় আমি ওরে নক করলাম। মেয়েটাকে গালি দেওয়া ছিল কেন আপনার ফ্রেন্ড? এমনি কোনো কারণ চাই? কোনো কারণ নাই। পরে বলছে আমারে কোনো কারণ নাই। মেয়েটাকে চিনতো সে আগে থেকে? না, সে চিনতই না, সে ফোন দিত কথা বলতো না, এই কারণে। ওকে, তারপর? পরে আমাকে বলতেছে মানে আপনার এর মাঝখানে আমরা আবার একটু যে কোনো একটা কারণে আপনার দিনাজপুর যাই সমস্ত ফ্রেন্ড সার্কেল মিলা। ওখান থেকে আমি ওরা ফোন দিই, ও ফোন ধরে না।
এরপরে সত্ত্বেও আমার ফোন ধরার পরে আমি বললাম যে আপনার আমার মার ওই ক্যান্সারের ডাক্তারের খোঁজ আমি পাইতেছি না, ওই যে সেলিম রেজা স্যার। তো উত্তরাতে যেহেতু হাসানিয়া মিশন আছে, আপনি একটু আমাকে খবর নিয়ে দিবেন স্যার কি ওখানে আছে কিনা। ওই দিনও আমার সম্পূর্ণ ডিটেলস শুনে, কী কারণ আমার মার তো ব্রেস্ট ক্যান্সার, এই জন্য ওই দিনও আমার সাথে কন্টিনিউ কথা বলে, প্রায় মানে সারাদিনের ভিতরে প্রায় 2 ঘন্টার মতন কথা বলে। তো কথা বলার ফাঁকেই ও এরপরেই দেখা গেছে এক সপ্তাহখানিকের মধ্যেই ওর ফেসবুক আইডি, তারপর আপনার ওর জব লোকেশন, ওর এভরিথিং সব কিছু আমাকে জানায়। এবং পরের সপ্তাহে আমি শুক্রবার দিন ওর সাথে দেখা করার জন্য যাই। ওর অফিসে যখন আমি যাই, ওর অফিসের বাইরে দাঁড়ায় যখন আমি ওর কল দিই, ও যখন বেরোয়, ওর দেখার পরে আমি একটা রেস্টুরেন্টে বসার পর সাথে আমি কথা বলতেছি। এর মাঝখানে আমার প্রথম বেবি কিন্তু আছেই, প্রথম বেবি আমার ছেলে আশরাফ আছে। তো ওর সাথে যখন কথা বলার পর আমি একটু মানে অন্যরকম হয়ে যাই, যে আসলে একটা মেয়ে মানুষের এত সমস্যা থাকতে পারে। আমার তো টাকার সমস্যা নাই, আমি তখন থিঙ্ক করি আমি যদি মাহবুবের সাথে কন্ট্যাক্ট করি আমার আরও টাকা আসবো, ঠিক আছে, মানে আমার তো ইচ্ছা টাকা ইনকাম করানোর। টাকা ইনকাম করে আমি এই মেয়েটার একটু উঠাই দিই, পরোপকারী যেটা এটা করবো, আমি এই মেয়েটার একটু উঠাই দিই, ওর মার চিকিৎসা করবে। আমার মার তো চিকিৎসা হয়েছে, আর ওর মার যেটা এটা ব্যয়বহুল। শেষে ওদের বাসায় যাই, ওদের বাসায় যাওয়ার পরের সপ্তাহে ওই সপ্তাহে ওর সাথে মিট করি, সারা সপ্তাহের মধ্যে আরও 2-3 বার দেখা করি। ও ডিরেক্টলি বিয়ের কথা বলছে। তো আমি ওরে আমার ফার্স্ট ওয়াইফ বেবির কথা বলি নাই, আচ্ছা, টোটালি বলি নাই, না বইলা আমি সেকেন্ড ওরে বিয়ে করি। আবার কি বলেন? সেকেন্ড ওরে আপনার এই পরের সপ্তাহ মানে 1 সপ্তাহ রিলেশন আমি বিয়ে করি। তো বিয়ে করার পরে মানে আপনার কি একটু চিন্তা হলো না যেটা রেজাল্ট কি দাঁড়াতে পারে? তখন মাথা কাজ করে নাই, তখন তো আমি পুরাপুরি আপনার অ্যালকোহল এফেক্টেড। মেয়েটাও জানতো না, আপনার আগের ওয়াইফও জানতো না? না, দুজনের সম্পর্কে কেউ জানতো না। এই জিনিসটা টোটালি 2.5 বছর গোপন ছিল। আচ্ছা, আপনি পারলেন ওর মাকে সেভ করতে পারলেন? আমি ওর মাকে সেফ বলতে কি, মানে আমি আবার একটু মানে অন্যরকম তখন ছিলাম। মানে ওদের যা যখন লাগতো তখন আমাকে বলার সাথে সাথে আমি ওকে পৌঁছাই দিতাম। ও বলতে এত টাকা লাগবে, দিয়ে দিতাম। এখানে এটাও করতে হইব, এটা করতাম। এই টাকাগুলো কোত্থেকে আসতো? এই টাকাগুলো আমার বিজনেসের ইনকাম। ওকে। পরে শেষ একটা পর্যায়ে গিয়ে দেখলাম আমার বিজনেসটা যেহেতু লস হয়ে যেতেছে, তো আমার পক্ষে আর সম্ভব না এই টাকাগুলি দেওয়া। শেষে আমি মালয়েশিয়াতে গেলাম, ওর সাথে কন্ট্যাক্ট না করেই আমি মালয়েশিয়াতে চলে গেলাম। আপনাকে যে জন্য তৈরি করতেছিল মাহবুব, সেটা ক্যান্সেল হয়ে গেল? না, ওইটা তো প্ল্যানিং চলতেছেই। ও তখনও চলতেছে? হ্যাঁ, তখনও চলতেছেই। ইনফ্যাক্ট মাহবুব আপনাকে নিয়ে লং টার্ম একটা প্ল্যানিং করতেছে, সেটা তো সামনে গেলে আমরা বুঝতে পারবো যে কি প্ল্যানিং ছিল। হ্যাঁ বলেন, তারপর? পরে যখন নাকি আপনার করলাম, আপনার আমি ওরা না বইলা 2017 লাস্টের দিক দিয়ে, সরি 16 লাস্টের দিক দিয়ে আমি মালয়েশিয়া চলে যাই। ও খুব কান্নাকাটি করে। ও রাত্রে 11:10 আমার ফ্লাইট ছিল, ও 11:30 পর্যন্ত এয়ারপোর্ট ছিল, কিন্তু আমার সাথে দেখা করি না। তো আমার ভিতরে একটা থিঙ্ক কাজ করছিল যে আমি ওখান থেকে ওর জন্য টাকা পাঠাবো, ওইখানে খরচ করবে, চাই ওর মার পিস হোক চাই ওর পিস হোক, খরচ করবেই, করতে থাকুক, যা মনে চাই করতে থাকুক, আমি তো টাকা ইনকাম করে পাঠাবোই। আর মা বাবুর সাথে আমি মালয়েশিয়া নক করবো। পরবর্তীতে আমি মালয়েশিয়া যাওয়ার পরে দেখি পরিস্থিতি এতটাই খারাপ যে আমার কনস্ট্রাকশনের কাজ করতে হইব। এগুলো দেখার পরে আমি ওইখান থেকে মাহবুবের নাম্বারে ফোন দিতেছি, মাহবুবের নাম্বার অফ। আমার থিঙ্ক ছিল আমি বাংলাদেশে এসে মাহবুবের সাথে আমার যোগাযোগ করতে হইব, কারণ যেহেতু আমার বলছে বাইরের মানে ইন্ডিয়া বাদে যে কোনো দেশে ভিসা যদি তুমি লাগাইতে পারো, ঠিক আছে, তোমার নিয়ে আমি একটা ঝুঁকি নিব। তো আমি চিন্তা করছি হয়তো ইউরোপের কোনো কান্ট্রিতে। ওর সাথে আমি মানে আমার বাবা ফ্যামিলির সাথে কথা বলার পরে আমি রিটার্ন করলাম। রিটার্ন করার পরে আমি 2 দিন পরে আমাদের বাসায় গেলাম। 2 দিন ওদের বাসায় ছিলাম, 2 দিন পরে আমি আমার বাসায় গেলাম। বাসায় যাওয়ার পরে আমি মাহবুবরে খুঁজে বের করলাম, যেভাবেই হোক খুঁজে বের করলাম। মাহবুবরে আমি পাইলাম সেই আপনার চিটাগং পোর্টে সে কাজ করে। পরে মাহবুবের সাথে কথা বললাম, কথা বলার পরে মাহবুব বলল মালয়েশিয়ান ভিসা একটা লাগানো। আমি হ্যাঁ, ওকে ঠিক আছে, তুমি মালয়েশিয়ান আবার ভিসা লাগাও। তা আমি আবার মালয়েশিয়া, ওর কথা মতন আমি মালয়েশিয়ার ভিসাটা আবার একটা ট্যুরিস্ট ভিসা লাগাইছি, মাল্টিপল 2-3 বার আপ ডাউন করা যাবে। লাগানোর পরেও আমারে এখান থেকে শুধু একটা কাগজ দিয়ে দিল, ওইখানে বলে দিল জাস্ট শুধু তুমি কাগজটা দিয়ে দিবা, 3 দিন পরে তোমাকে যা দিবে তা নিয়ে তুমি চলে আসবা। ওকে। ফার্স্ট টাইম ছিল গোল্ড বিজনেস, জি 2 বার করছি। 3 বারের সময় ও আমারে ডিরেক্টলি অফার করলো, মাহবুব আমাকে অফার করলো। এর মধ্যে তো দুটোটা সংসার আমার কন্টিনিউ চলতেছে। জি। এর মধ্যে মাহবুব আমাকে অফার করলো যে 2টা মেয়ে আছে, মেয়েকে পৌঁছাই দিবা। কোথায় পৌঁছে দেবে? মালয়েশিয়া। আচ্ছা। আমি বললাম 2টা মেয়ের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমার জানা দরকার। আচ্ছা ঠিক আছে, মেয়েদেরকে পৌঁছানোর দরকার নাই, তুমি ছেলেদেরকে নিয়ে যাও। আমি আচ্ছা ঠিক আছে, ছেলে মেয়ে দুটোটাই নিব, টাকা আসবো তো? হ্যাঁ। আমি আমার টাকার দরকার। কত টাকা দিবে এই গোল্ডের জন্য? আপনি কত টাকা পেলেন? পার আপনার হেড প্রতি হয়েছে আপনার 30,000 টাকা করে। আচ্ছা। তো ফার্স্ট টাইম নিয়ে গেলাম 8 জন। 8 জনের মধ্যে 2 জন ঢুকতে পারলো না, বাকি 6 জন ঢুকাই দিছে। আমি কিভাবে কি কোথায় কি করলেন আমি একটু জানতে চাই। কিছুই করা হয়নি, জাস্ট আপনার ফ্রেন্ডস বানানো হয়েছে আর অফিসের 2 জন কলিগ বানানো হয়েছে। এরকম করে আমরা একটা গ্রুপিং প্যাকেজিং করে নিয়ে চলে গেছি। ইমিগ্রেশন যখন নাকি দেখছে, দেখার পরে ওদের সমস্ত লোকের জ্ঞানটা ছিলাম আমি। আচ্ছা। মালয়েশিয়াতে যারা আছে
মালয়েশিয়াতে একজন ছিল, উনি মালয়েশিয়ান সিটিজেনশিপ উনি। আচ্ছা, তো এইভাবে চলতেছিল। আপনি গ্যারান্টার মানে আপনার ইমেজটা কি ছিল মালয়েশিয়াতে? মালয়েশিয়াতে আমার ইমেজটা ছিল আমি ওখানে বিজনেস করি। এটা কি রেডি করে দিয়েছিল আপনাকে? এটা সম্পূর্ণ ওই যে মালয়েশিয়ান যে সিটিজেনশিপ ছিল, হ্যাঁ, ওনার নামটা আমি বলবো, উনি ওখান থেকে রেডি করে দিয়েছে। উনি আবার বাংলাদেশের একজন বিশাল বড় একজন জিনিস, আচ্ছা, বাংলাদেশের আপনার একটা মানে সন্ত্রাসী বলতে গেলে। ওকে, আপনারা যে লোকগুলোকে পাঠাচ্ছেন এরা কোথায় যাচ্ছে? অবৈধ উপায়ে মালয়েশিয়ায় ঢুকছে অবৈধ উপায়ে তারা মালয়েশিয়া ঢুকতেছে, এবং তারা এটা নিজেরাও জানে? তারা এটা নিজেরাও জানে, কিন্তু মেয়ে দুইটা জানতো না। আচ্ছা, এদের কি ঢুকানোর পর এদের কাজ কি হয় মালয়েশিয়াতে? এদের কাজ হচ্ছে আপনার পলা থেকে আপনার কনস্ট্রাকশন কাজ করব, যতটুকু পয়সা রোজগার করতে পারে, যতটুকু করতে ধরা পারে। পড়লে জেলে চলে যাবে। হ্যাঁ, কিন্তু এরা বেশিরভাগই ছিল ক্রিমিনাল। ক্রিমিনাল বলতে বাংলাদেশের ক্রিমিনাল? বাংলাদেশের ক্রিমিনাল, হয়তোবা দুই একটা মামলা খাওয়া, কেস দুই খাওয়া। একটা মামলা টাওয়া খাওয়া, কেস টেস খাওয়া, কিংবা আপনার ওই কোনো ইলিগেল বিজনেসের সাথে জড়িত। আচ্ছা, এই ধরনের লোকগুলোর উনি বাছাই করতো, বাছাই করে মানে টোটালি ইলিগেল ভাবে পাঠানো হইতো। ওকে, তো বেশি আমাদের ট্রানজিটটা বেশিরভাগই ছিল আপনার ঢাকা থেকে কলকাতা, কলকাতা থেকে ডাইরেক্ট ফ্লাইট, ওকে, এইভাবে ছিল। তোর মানে মোটামুটি শিওর শট ছিল। হ্যাঁ, মানে কলকাতা থেকে যেই যাক শিওর, কোনো মিস নাই। কলকাতা থেকে ঢুকলে বাঙালি হোক আর যেই হোক ঢুকবেই। বাংলাদেশ থেকে যদি আটকায় দেয়, কলকাতা থেকে জীবন আটকাবে। প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি নিচ্ছে এই পর্যায়ে। আমাদের সঙ্গে রয়েছেন আকিব। আকিবকে দেখার জন্য আপনারা আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/iloveDhakaFM। ওকে, ছোট্ট একটা বিরতির পর আমি আরজে কিবরিয়া আবারও ফিরে আসছি। শুনছেন ঢাকা FM 90.4। Secrets. Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me RJ Kibriya, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন। আপনারা শুনছেন আকিবের জীবনের সিক্রেটস। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং ঢাকা FM শুনছেন 90.4-এ সারা দেশব্যাপী। অনুষ্ঠান চলাকালীন সময় আপনারা চলে আসতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/DFM904। আমি আবারও বলছি, আপনি খুব সহজভাবে খুঁজে পেতে পারেন আমাদের চ্যানেলটি। ঢাকা FM 90.4 নামে আপনি সার্চ করবেন। সার্চ করলে আমাদের চ্যানেলটি চলে আসবে, যেখানে প্রায় 1,35,000-এর মতো সাবস্ক্রাইবার আছে রাইট নাও। আপনি গিয়ে ওখানে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের যে বেল বাটনটি দেখতে পাবেন ওটা অন করে দেবেন। তাহলে তাৎক্ষণিকভাবে আপনারা জানতে পারবেন যে আমরা কখন এখানে নতুন এপিসোড আপলোড করছি। অনেকে রাতের বেলা শুনতে শুনতে ঘুমিয়ে যান, তাদের জন্য এটা একটা বিশাল সুযোগ। হ্যাঁ, যেখানটায় আমরা ছিলাম। তো পরে একটা সময় আপনার আমি যাওয়া আসা করতেছি, এর মাঝখানে আমার দ্বিতীয় ওয়াইফ আমাকে অনেক বুঝাইতো, মানে তুমি সবসময় সত্যি কথা বলো, মিথ্যা কথা বলো না। সবসময় ও আমাকে মানে অন্যভাবে বুঝাইতো, যে জিনিসটা আমার মানে ফার্স্ট ওয়াইফ আমাকে এই জিনিসটা আসলে কোনো দিক দিয়ে আমাকে ই করা নাই। আমি যদি মানে একবেলা না খায় থাকতাম, ও না খায় থাকতো, আমি যদি মানে ব্যস্ত থাকতাম, মানে অস্থিরতা থাকতো, সবসময় একটা অস্থিরতা ভাব, যেটা আমি আমার ফার্স্ট ওয়াইফের ভিতরে দেখি নাই। একটা বেবি হয়েছে তখনও দেখি নাই। এর মাঝখানে আবার আমার ফার্স্ট ওয়াইফের করে আবার ওই বিয়ের 6 মাসের মাথায় আমার একটা মেয়ে হয়। ওকে, তো মেয়েটা হওয়ার পরে আমি একটু মানে অন্যরকম হয়ে যাই, যে একটা মেয়ে হইলো, একটা ছেলে হইলো, আল্লাহ তোমাকে সবই দিল, তাহলে সমস্যা কোথায়? আমি চেঞ্জ হয়ে এবার একটু। আমি মাহবুবের সাথে কন্ট্যাক্ট বন্ধ করে দিয়া লাস্ট বার আসার পরে কন্ট্যাক্ট বন্ধ করে দিয়েছি। এখানে একটু জানার আছে, আপনি কি এর মাঝখানে কি মেয়ে দুটোকেও আপনি পাচার করে দিয়েছেন? হ্যাঁ, মেয়ে দুটো জানতো না, মানে মেয়ে কি দুটো হলো? জানতো না বলতে, তারা ওইখানে আপনার যা ইচ্ছা ছিল তারা ঘুরতে যাবে, হ্যাঁ, কিন্তু তারা ওইখানে চলে গেছে। চলে যাওয়ার পরে তারা পরবর্তীতে তারা ইচ্ছা করে রিটার্ন করে নাই। তারা ঘুরতে যাবে, ঘুরতে যাওয়ার পরে তারা মানে চলে আসবো। আচ্ছা, কিন্তু আমাদের প্ল্যানিং ছিল তারা ঘুরতে গেলে তাদেরকে রেখে দেওয়া হবে। রেখে দেওয়া মানে কি বাধ্য করবেন কোনো একটা জায়গায়? বাধ্য আমি করব না, বাধ্য আপনার ওই যারা ওখানে নিয়ে যাবে তারাই করবে, তারা করবে, মানে আমার শুধু পৌঁছানোর দায়িত্ব, মানে পতিতাবৃত্তি করতে বাধ্য করবেন। রাইট, এটাই। ওকে, তারপর? তো আমি পরে জানতে পারছি ওরা এই ধরনেরই, মেয়ে দুটো এই ধরনেরই ছিল। ওরা এই ধরনেরই, তবে ওরা একটু বাংলাদেশে হাইয়ের মধ্যে ছিল, ওইখানে গিয়ে ওরা আরেকটু বেশি ইনকাম, এই জন্য ওরা যাবে। আচ্ছা, পরে আমি জানতে পারছি লাস্ট টাইম
ওকে, যখন আমি এটা জানতে পারছি তখনই আমি আপনার মাহবুবের সাথে কন্ট্যাক্ট করা বন্ধ করে দিচ্ছি। যে আচ্ছা। আপনি আমার এই কাজটা বন্ধ করাইলেন, মানে ঠিক আছে এটা ওনার জন্য রাইট হইতে পারে, কিন্তু আমার জন্য তো রাইট না। ওকে, উনি বিজনেস করুক, আমার তো বিজনেসের দরকার নাই। তো একটা পর্যায়ে গিয়ে আমি যখন যোগাযোগ বন্ধ করে দিচ্ছি, মাহবুব আমাকে খোঁজা শুরু করে দিছে। তো আমার এক ফ্রেন্ডের থেকে 4.5 লাখ টাকা নিয়ে আমি আবার লাস্টবার মানে 4বারের সময় যখন মালয়েশিয়া ঢুকতে যাই, আমি ঢুকতে পারি না মাহবুবের কারণে। মাহবুব আমাকে ঢুকতে দেয় না। যে কোনো ইমিগ্রেশনের একটা ইনফরমেশনের মাধ্যমে খবর পাই আমি মালয়েশিয়া ঢুকতেছি, আমার আর ঢুকতে দেয় না। তো আমি 1 মাসের মতন পুরো ভ্যানিশ ছিলাম। আচ্ছা, আমার ওই মাহবুব বলেন, আমার ওই ফ্রেন্ড বলেন, যার কাছ থেকে আমি টাকা নিয়ে যাই, ওর কাছ থেকে আমি ভ্যানিশ ছিলাম। তো ওই ফ্রেন্ড আবার কি করে, টাকার দর তো সবারই আছে। ও আমাকে যেভাবে হোক পায়, মগবাজারের রেস্টুরেন্টের মধ্যে আমাকে পাওয়ার পরে ও আমার ওইখান থেকে তুলে নিয়ে যায়। তুলে নিয়ে যাওয়ার পর প্রচণ্ড মারধর করে। মারধর করার পরে আমার নাক ভাঙে, আমার চোখের এই ডান চোখের এদিক দিয়ে ঘুষা দেয়। তারপর আমার শরীরের মধ্যে নানা ধরনের অত্যাচার করে। তো একটা পর্যায়ে আমার মাথার মধ্যে আঘাত করে, এই আঘাতটা আমার এখনও আছে, মাথায় এখনও এত বড় ফুল আছে, প্রায় 2 ইঞ্চি মতন ফোলা। ওই টাকাটা আবার আমার মা গ্যারান্টার হয়ে ওকে দিয়ে দেয়। মা গ্যারান্টার হয়ে যখন ওকে দিয়ে দেয়, তো এর মাঝখানে আমি আবার জিত করে আবার মালয়েশিয়া ঢুকি। যে কোনো পারপাসে আমি মালয়েশিয়াতে ঢুকি। ঢোকার পরে শুরু হয় আমার একদম লাস্ট পর্যায়ের ক্রাইম করা। মানে ঢোকার সাথে সাথে আমি ওই যোগের সাথে মিটিং করছি না, ওনার কাছে যাই। ওনার কাছে যাওয়ার পরে উনি আমাকে মানে সমস্ত কিছু খুলে বলার পরে উনি বলছে ঠিক আছে তুমি থাকতে থাকো। আমি না এখানে থাকবো না, আমি বাংলাদেশে যা করার করবো। উনি আমাকে ওইখান থেকে ডিরেক্টলি পাঠায় কক্সবাজার টেকনাফ পাঠায়। এটা রিসেন্টলি 17 লাস্টের দিক থেকে মাঝখান থেকে নিয়ে এই আপনার 18 প্রথম পর্যন্ত এই 6 মাসে মানে উনি আমাকে দিয়ে আবার বিশাল বড় বড় চালান আমাকে দিয়ে আপ ডাউন করায়। আচ্ছা, ইন্ডিয়াতে কলকাতাতে আমাকে একজনে মারার জন্য পাঠাইছিল। এর বিনিময়ে আপনার ইউরোপের ভিসা হবে, আকিব তোমার দ্বিতীয় ওয়াইফ সহ তুমি এখানে সেটেল, ওইখানে কি তুমি বড় ওয়াইফের জন্য টাকা পয়সা পাঠাবা, কোনো সমস্যা নেই। আমি অলরেডি কলকাতা ল্যান্ড করি সম্পূর্ণ ইলিগেল পর্যায়ে। ওনার যখন আমি দেখার পরে আমার মানে একটু দরদ চলে আসে। কি ঘটনা ছিল আসলে, কেন মারতে গেছেন ওকে? ওনাকে মারার উদ্দেশ্য ছিল একটাই, ওনার বিজনেসের মধ্যে উনি সমস্যা করতেছে, আচ্ছা, এতটুকু শুধু আমাকে বলছে। তা আমি যখন দেখার পরে মায়া লাগে কেন? দেখার পরে মায়া লাগে, উনি একটু মানে বয়স্ক টাইপের, আচ্ছা, বয়স্ক মুরব্বী, আর সেম আমার বাবার চেহারার মতো। ওকে, তা আমি তারা প্রশ্ন করলাম, মানে ওনার দেখার পরে আমি যখন নাকি তাকে ট্রিগারে চাপ দিব, তখন আমি তারা বলতেছি যে আপনার চেহারা আমার বাবার চেহারার সাথে মিল, আপনি অ্যাটলিস্ট গোপন হয়ে যান, আপনি ভ্যানিশ হয়ে যান, আপনি যদি থাকেন তাহলে আপনার পক্ষে সম্ভব না আমার রাখা। এটা আপনি তাকে কোথায় পেয়েছিলেন? কারণ কোনো একটা মানুষকে যদি আপনি মারতে যান সেখানে তো একটা সিকিউরিটির প্রশ্ন আছে। সিকিউরিটি বলতে ওনাকে কলকাতায় এক হোটেলের মধ্যে উনি পলাতক হিসাবে আছে। ও, উনি বাংলাদেশ থেকে পলাতক হিসাবে এখানে আছে। ওকে, তো হোটেলে আপনি তো অস্ত্র নিয়ে ঢুকতে পারবেন না? আমার ওইখান থেকে ব্যবস্থা করা হয়েছে, যাতে আপনি ইজিলি ঢুকতে পারেন। হ্যাঁ, আমি ইজিলি ঢুকে গেছি। হোটেলের এক আপনার ওই বয় ছিল, সে আমাকে দিছে। তো পরে আমি যখন ঢুকছি, তো আমি ট্রিগারে চাপ দিব, তখন আমি বলতেছি যে দেখেন আমি আপনারা মানে সেভ করতে চাইতেছি। এখন আমি আমার বাবার খুব মহব্বত করি, আমার বাবার মতন আপনার পুরো ফেস, আমি পারবো না আপনাকে কিছু করতে। তো উনি কি করলো, মানে পলাইতে নিছে। পরে আমি চিন্তা করে দেখলাম উনি যদি পলায় যায়, এই খবরটা যদি লিক হয়, তাহলে তো আমার বাচ্চা মুসিবত। আমি তাকে ট্রিগারে চাপ দিই। চাপ দেওয়ার পরে তার কোমরের মধ্যে মানে গুলিটা লাগে, সে দোতলা থেকে নিচতলায় পড়ে যায়। আমি তারা সেভ করছি। যখন নিচতলায় পড়ে যায়, পরে আমি নিচে নেমে তারা হসপিটালে নিয়ে গেছি। কলকাতা সিএম হসপিটালে নিয়ে যাওয়ার পরে, সিএমসি হসপিটালে নিয়ে যাওয়ার পরে মানে ওখানে একটা মামলা হয় অজ্ঞাতনামা একটা মামলা হয়। কিন্তু আমি যে সে সেটা বলে নাই। তো না বলার দরুন সে ওইখান থেকে আপনার দিল্লিতে চলে যায়। কেন সে বলে নাই, কারণ আমি তারা সেভ করছি। ওকে, সে দিল্লিতে চলে যায়। দিল্লি থেকে সে এখন বর্তমানে কানাডাতে। যোগাযোগ আছে আপনার সঙ্গে? না, আমার সাথে যোগাযোগ বলতে আপনার মাস 2 আগে আমার সাথে যোগাযোগ করছিল, যখন আমার সাথে অ্যান্ড্রয়েড ফোন ছিল, তখন উনি আমার সাথে যোগাযোগ করছিল। আর উনি আমাকে বলে দিছে তোমার কাছে যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে কিংবা কোনো ধরনের তোমার কাছে যদি মানে মিডিয়া জগতের কারোর সাথে যদি যোগাযোগ হয়, সামহাও আপনাকে ট্র্যাক করে বের করে ফেলবে। হ্যাঁ, বের করে ফেলবে। এই ঘটনার পরে কি হলো? আপনি কলকাতা থেকে কোথায় গেলেন? আমি কলকাতা থেকে টোটালি কলকাতা ছিলাম 1 মাস। 1 মাস থাকার পরে আমি রিটার্ন করলাম মালয়েশিয়াতে। মালয়েশিয়াতে রিটার্ন করার পরে ওনার সাথে বসলাম, উনি আমার বুকে জড়ায় ধরে নিছে। আর উনি কি জানতো যে মেরে ফেলা হয়েছে? মেরে ফেলে তো প্রমাণ চাইবে। হ্যাঁ, ডেথ সার্টিফিকেট বের করে দিয়েছে, উনিই করছে। কিন্তু উনি যে লোকটা ছিল, সে ছিল আপনার ওই রাজশাহীর ইউনিভার্সিটির একজন প্রফেসর, যে লোকটাকে মারার জন্য পাঠানো হয়েছে। হ্যাঁ, পরে উনি আমাকে বলছে। তো ওনার ওই যে ছেলে ছিল, ওই ছেলে আবার বাংলাদেশের আপনার রাজনৈতিকের সাথে, পলিটিক্সের সাথে বিশাল বড় একটা জড়িত, ওই প্রফেসরের ছেলে। হ্যাঁ, ওকে। তো ওনাদের এটা ভিতরগত ব্যাপার। উনি আমাকে এমন কিছু কথা বলছে যেগুলি নাকি মানে আমি চিন্তা করছি এগুলো যদি আমি বাইরে লিক করি, অ্যাটলিস্ট আমার বাসা থাকা খুব কষ্টকর হয়ে যাব।
মানে এতটুকু শুধু বলছে, তোমার আমি যতটুকু বললাম এতটুকু তো তুমি সেফ থাকো, তুমি আমার সম্বন্ধে বেশি কিছু না জানতে চাও না। তো আমি তারা বললাম যে দেখেন আপনি আমার এত কিছু বলছেন, আমাকে এটাও বলে দেন যে আপনি কে। বলছে উনি শুধু এতটুকু পরিচয় দিয়ে অফ হয়ে গেছে, আর কিছু বলা নাই। তারপরে ওনার সাথে আমার সাথে কোনো কানেকশন হয় নাই। তো একটা পর্যায়ে যখন নাকি উনি আমাকে ওই জড়ায় ধরলো, বড় ভাই যখন নাকি আমার জড়ায় ধরছে, তখন উনি বলতেছে যে আমার কোনো কিছু দরকার নাই, তুমি আগে হইলেই চলবো, আমার আর কিছু লাগবে না। যাও তুমি বাংলাদেশ রিটার্ন যাও, বাংলাদেশে যে কোনো সমস্যা হয় তুমি আমাকে নক করবা। বাট ভিসা? ভিসা লাগবে না, তোমার আমি বিমানে উঠাই দিতেছি। কিন্তু আপনাকে তো ইউরোপের ভিসা দেওয়ার কথা। পরে বলছে যে কাগজ এটা বাংলাদেশে আছে, কারণ আমাকে এটা তো বাংলাদেশে দেখাইছে। হ্যাঁ। কিন্তু আমি যখন বাংলাদেশে রিটার্ন করি, রিটার্ন করার পরে মাহবুব ডেট মানে মারা গেছে। মাহবুব কিভাবে মারা গেছে? ক্রস ফায়ারে মারা ফেলাইছে মাহবুবরে। ক্রস ফায়ারে মেরে ফেলা হয়। অরিজিনাল নাম মাহবুব ছিল না, আপনাকে আমি জিজ্ঞেস করেছিলাম। আপনি অরিজিনাল নামটা আপনি এখন আমি আর জানতে চাই না, রিভিল করতে চাই না। সো এতে করে হয়তো আপনার সামাজিকভাবে সমস্যা হতে পারে। পার্সোনালি আপনাকে বলতে পারবো, কিন্তু অন এয়ারে বলতে চাচ্ছেন না, না? অন এয়ার আমি চাচ্ছি না বলতে। ঠিক আছে, তারপর? পরে দেখা গেছে আপনার আমি যখন নাকি আসার পরে যখন পাইলাম না পাওয়ার ধরুন, মানে আমি পুরো ভাঙা পড়ছি। তাহলে কিভাবে কি এতদিন যাবত, এতটা বছর যাবত আমি গোপনে থেকে এত কিছু করলাম, এটা কিভাবে কি করি? তাহলে হয় নাই। মানে আমি প্রতিনিয়ত তখন ড্রিঙ্কস শুরু আমার ভিসা নাই, মানে আমি যে সেটেল হবো একটা জায়গায় গিয়ে আমি বাংলাদেশ ছেড়ে দিব, ঠিক আছে? কারণ এই জায়গাটা সবাই আমার মানে অপরাধ প্রবণ একটা ছেলে জানবে, কিছুদিনের মধ্যে জানাজানি হয়ে যাবো। আমি এটা বুঝি নাই যে এটা যে মাহবুব চলে যাওয়ার পরে যেটা অফ হয়ে গেছে, আমি এটা বুঝি নাই। এদিক দিয়ে আমি ওনার সাথে কন্ট্যাক্ট করতে যাই, ওই বড় ভাইয়ের সাথে, মালয়েশিয়াতে, ওনার সাথে কন্ট্যাক্ট বন্ধ। তো লাস্ট আমার সাথে কন্ট্যাক্ট হইলো, বললো যে তোমার যে মালয়েশিয়ান ভিসা আছে? আমি বলছি হ্যাঁ, এটা তো আছেই। বলছে এটা আবার নতুন করে রিনিউ করো, রিনিউ করার পরে তোমাকে আমি 10 জন রোহিঙ্গা দিব, এই রোহিঙ্গা নিয়ে তুমি চলে আসো। 10 জন রোহিঙ্গা নিয়ে মালয়েশিয়াতে? হ্যাঁ। আমি রোহিঙ্গা দিবেন বলতে বুঝলাম না, মানে এটা রিসেন্টলির কাহিনী। আচ্ছা। এই আপনার 18 যখন রোহিঙ্গারা ঢোকা শুরু করে, বাংলাদেশে ঢোকা শুরু করলো, হ্যাঁ, 10 জন রোহিঙ্গা নিয়ে তুমি চলে আসো। মালয়েশিয়াতে কোনোভাবেই সম্ভব না। তো আমি আপনার ওদের পাসপোর্ট, ভিসা টিসা সব কমপ্লিট করে দিলাম, আমি যাব না। আমার সেকেন্ড ওয়াইফের ঘরে তখন আমার সেকেন্ড ওয়াইফ প্রেগনেন্ট হয়ে আসছে। তো মোটামুটি ওর প্রতি আমার যে দায়িত্বর বোধটা শুরু হয়েছে, মানে আমার পক্ষে ওরে সারা সম্ভব না। কিন্তু আপনার তো ভিসা দেওয়ার কথা ইউরোপের ফার্স্ট কাজের পরে। ওটা দিবে আমি বলছি যে আমি আসতেছি, এই কথা ওনাদেরকে বলে দিছি। ওকে। মানে ওনার থেকে আমি সেফ হওয়ার জন্য, কারণ আমার এদিক দিয়ে এখন মেন্টালিটি এতটা স্ট্রং হয়েছে যে বাংলাদেশ থেকে অনেক কিছু করা সম্ভব। ইউরোপ শুধু যাওয়াটা মানে উদ্দেশ্য না, উদ্দেশ্য যেটা ছিল এটা আমার এখন চেঞ্জ করতে হইব। টাকা বাংলাদেশে থেকে ইনকাম করা সম্ভব, ইজি একটা ব্যাপার যদি পরিশ্রম করে একটা মানুষ। এই মেন্টালিটিটা আমার সেকেন্ড ওয়াইফ আমার ভিতরে ঢুকাই দিছে। আচ্ছা। পুরাপুরি আমি একদম ডিসিশন নিয়ে নিয়েছি, আমি দেশে বাইরে যাবো না, আমি বাংলাদেশ থেকে কিছু একটা করে দেখাবো। আচ্ছা। সম্পূর্ণ লিগ্যাল ওয়েতে, ইলিগ্যাল ওয়েতে কিচ্ছু করবো না। ওকে। তো পরবর্তীতে দেখা গেছে আমি ওনাদের কাজ, পাসপোর্ট এগুলো সব কমপ্লিট করে দিয়া ওনাদেরকে আমি ফ্লাইট করাই। ওনারা ঢোকার পরে যখন ওনাদেরকে রিসিভ করে, আমি যখন নাকি আমার ফোন দেয়, বলছি আমি বাংলাদেশে আসি, আমি রিটার্ন করবো না। উনি আর কিছু বলে না, উনি ফোন রেখে দিচ্ছে। পরবর্তীতে আমার একটা মেসেজ আসে যে তোমার সময় 3 মাস, 3 মাসের মধ্যে তুমি যদি আমার কাছে রিটার্ন আসো তো আসো, না আসলে যা করার আমি করবো। আমি ফোন টোন অফ করে দিয়ে, সিম টিম অফ করে দিয়ে, কারণ আমি তো বুঝতে পারছি ট্র্যাকিং করলে সে আমার কোন উপায়ে করবো। আমি সমস্ত কিছু আমার ব্লক করে দিয়ে, সমস্ত কিছু বন্ধ করে দিয়ে আমি ঢাকার বাড়ি, এখন আমি টেনশনে পড়ে গেছি। আমার ঢাকার কিছু লোকেশন তারা জানে, আমি ওখান থেকেও মানে দূরে থাকি। এই দূরে থাকার দরুন কি হয়েছে, আমার প্রথম ওয়াইফ আমার ফ্যামিলি সন্দেহ করা শুরু করছে, আমি একটা বিয়ে শাদী করছি। আচ্ছা। এতদিন টাকার কারণে এই জিনিসটা গোপন ছিল। এখন তো আমার টাকা আসা কমে গেছে, সর্বদিক থেকে আমি একটা পেরেশানিতে, ইনকামও কম, আমার 2 বাচ্চারও একটু খরচ দিতে পারতেছি না, মানে এদিকেও ওর সেকেন্ড ওয়াইফেরও খরচ দেওয়া বন্ধ, মানে টোটাল একটা পেরেশানিতে পড়ে গেছি। হঠাৎ করে রিসেন্টলি গত 1 মাস আগে আমার ছোট বোন, আমি যে কোনো একটা কারণে আমার ফেসবুক আইডিটা খোলার পরে ওর সাথে সাথে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পরে ও আবার এতটাই চালাকি কাজ করছে, আমার ফ্রেন্ড লিস্টের মধ্যে যারা ছিল, যারা লাইক দিয়ে রাখতো, তাদেরকেও খুঁজে বের করে আমার গাজীপুরের যে আমার শালা আছে ওর সাথে নক করার পরে ইনফরমেশন লিক হয়। আমি এখানে বিয়ে করছি, 2.5 বছর হয়ে গেছে, এখানে একটা আমার ছেলে আছে 9 মাস। এই শুরু হলো আমার ফ্যামিলির ভিতরে টানাপড়ন, মানে টোটাল ফ্যামিলিটা টোটালি আমি এখন একদিকে, আমার ফ্যামিলিটা একদিকে চলে গেছে। সেকেন্ড ওয়াইফ জানলো বিষয়টা না? সেকেন্ড ওয়াইফ তো ওই যে এর মধ্যে মাঝখানে আমাদের 1 মাস ঝগড়া হয়েছিল। আমি টাকা পয়সা কম দেওয়ার কারণে মানে সংসার ঠিক মতন চালাতে পারতেছি না, এটা স্বাভাবিক, এটা আমি করবেই। কারণ আমার চলাফেরাটা স্টাইলটাই ছিল মানে হাই লেভেলের ছেলেদের মতন। আমি গাড়ি নিয়ে যাতায়াত করতাম, বাইক নিয়ে যাতায়াত করতাম, অন্যরকম একটা চলাফেরা ছিল। তো ও সবসময় একটা জিনিস ভাবতো, আকিব লিগেল ওয়েতে কিছু করা না, লিগেল ওয়েতে করলে ওর হয়তো একটা আইডি কার্ড থাকতো, যেহেতু শিক্ষিত বুঝতে পারতেছে, যদি কোনো জব করতো তাহলে একটা আইডি কার্ড থাকতো,
নাইলে কোনো ওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতো, কিছু একটা থাকতো, কিন্তু ওর সব কিছু ক্যাশ। ও এগুলি যখন বোঝা শুরু করছে, এর মাঝখানে ঝগড়া হওয়ার পরে ও ওর বাপের বাড়ি চলে যায়। তো আমি এই একটা মাস, গত এই মাসের আগের মাসে, ওই একটা মাস আমি নিজে নিজে রিয়েলাইজ করছি যে আমার লাইফের সব শেষ। আমার প্রথম জন শেষ, দ্বিতীয় জন শেষ, আমার বাবা মা সবাই আমার মানে টোটালি যোগাযোগ আমার তারা রাখবে না, টোটালি আমার সাথে কোনো ধরনের কোনো সম্পর্ক রাখবে না, আত্মীয় স্বজন কেউই রাখবে না। তো একটা পর্যায়ে গিয়ে আমি ওরে যখন কনভিন্স করি, মানে রিসেন্টলি আমার সাথে যোগাযোগ করে, বলতে কি আপনার ফার্স্ট ওয়াইফ? না, সেকেন্ড ওয়াইফ। ফার্স্ট ওয়াইফ যখন জানতে পারছে, আমি ওর সাথে মিট করার পরে, সেকেন্ড ওয়াইফের সাথে মিট করার পরে ও সব কিছু মাইনে নিছে, ঠিক আছে যাও আমি তোমার সব কিছু মাইনে নিলাম, তবে তুমি আমার প্রুফ করো তুমি আমার লাভ করো। এর মাঝখানে আমি আমার ছোট বড়জন জেনা ফেলাই। আচ্ছা, জেনা ফেলার পরে ওর যে ভিতরের যে পশুত্বটা এটা বেরোয় আসে। বড়জন? হ্যাঁ, ও ওই সময় ঝগড়া হইলে মাঝখানে আমার সাথে বটি নিয়ে উঠছে আমার মারার জন্য। তো আমার কাছে জিনিসটা খারাপ লাগতো, আমি স্বামী তোরে মার দূর করছি, আবার তোরে তো আমি মহব্বত করিই, যাই হোক তুই আমারে কেন এগুলি করবি। তো একটা পর্যায়ে আমার ফ্যামিলি সবাই জানে যে ওর রাগ বেশি, আমারও রাগ বেশি। একটা সময় তারা বলতো যে ওদের সম্পর্কটা জানি কীরকম, সপ্তাহের মধ্যে প্রতিদিনই ওরা একটা না একটা ঝগড়া করে। তো এইভাবে তো সংসার কন্টিনিউ হইতে পারে না। পরবর্তী যখন জানতে পারে, ও রিসেন্টলি অনেক তোড়জোড় শুরু করে, ও আমার নামে একটা মামলাও দাঁড়া করাইছে আমি যতটুকু খবর পাইছি। পরবর্তীতে বলে আমি মামলা মোকদ্দমা কিছুই করবো না, যা শুধু দুইটারে এক ফ্ল্যাটের মধ্যে রেখে তুমি সংসার করো, কন্টিনিউ করো। আমি সেটা কোনোদিন সম্ভব না। মানে বড় ওয়াইফ এটা বলছে? হ্যাঁ, আমি সেটা কোনোদিন সম্ভব না, আমি পারবো না। কারণ আমি তো তোমার বলেই আসছি আমি তোমার সাথে আর নাই, ডিভোর্স করে ফেলামো যেভাবেই হোক। হ্যাঁ, টাকার যেটা সমস্যা আছে, ডিভোর্সের যে টাকাটা লাগবে ওই টাকাটা আমি অ্যারেঞ্জ করে তোমার আমি নক করবো। বাট এর আগে আমার সন্তানদের খরচ আমি চালাবো, আমার 2 সন্তানের খরচ আমি টোটালি চালাবো, আমি এটা বাদ দিতে পারবো না। এখন আমার শুধু একটা জব দরকার, জবটা যদি হয়ে যায় আমি কন্টিনিউ করব। এর মধ্যে আমার জবটা হয়, কিন্তু জবটা হওয়ার পরে আমি চিন্তা করি এই জব দিয়ে আমার হবে না। কারণ একে তো বাসার থেকে অনেক দূরত্ব, তারপরে হয়েছে আপনার খরচ অনেক হয়ে যায় আমার। নানা দিক টেনশন করে দেখলাম যে না, আমার ওই 3 সন্তানের খরচ আমি বহন করতে পারতেছি না। এই কারণে রিসেন্টলি আমি জবটা ছেড়ে দিই। 3-4 দিন আগে আমার ছোট ওয়াইফের সাথে আমার সাথে একটু কথা কাটাকাটি হয়। মানে এটা আপনার একদম রিসেন্ট অবস্থা? হ্যাঁ, রিসেন্ট অবস্থা। তার মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে এই আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে আপনার যোগাযোগ আপনি বন্ধুরা এখনো আপনি এটা থেকে বিপদমুক্ত নন, এবং আপনি যদি কোনোভাবে সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটের কানেকশনে আসেন তাহলে ওরা আপনাকে ট্র্যাক করবে। সোশ্যাল মিডিয়া বলতে ওরা আমার মানে শুধু আমাকে খুঁজে, ইনফরমেশন একটু লিক হয়েছিল। হ্যাঁ, ওই যে ফেসবুক অ্যাকাউন্ট খোলার পরে লিক হয়েছিল। ওরা আমার লোকজনদের সাথে একটু যোগাযোগ করে, আমার কিছু ফ্রেন্ড সার্কেলের সাথে যোগাযোগ করার পরে বলছে যে দেখেন আকিবকে ছেড়ে দেন, ও অনেক বিপদ আছে, ওর 2 ফ্যামিলি নিয়ে মনে হয় অনেক বিপদ আছে। আমি যেটা বুঝি ঘরে বাইরে আপনি সব জায়গাতে একটা বিপদের মধ্যে আছেন। হ্যাঁ, এখন বিপদের মধ্যে আছে। আজকে এই যে এই সিক্রেটসে আমার আসলে কিছু বলার নাই। আমি শুধু আপনার ফ্যামিলিতে আপনার উপর যে অত্যাচার বা কড়া শাসন, সেই কারণেই আপনি বাধ্য হয়েছেন ধীরে ধীরে এই সব জগতে জড়িয়ে যাওয়ার জন্য। 2 ভুল নাম্বারে নক করা, 2 মেয়েকেই জীবনে জড়িয়ে ফেলেছেন। মূলত আমি বলবো পারিবারিক শিক্ষার অভাব ছিল মারাত্মকভাবে, যে কারণে আজকে আপনার লেখাপড়াটাও হয়নি, এত বড় রকমের বিপদের মধ্যেও গেছেন। এটা আমার বলা, কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই কেন বললেন সিক্রেটসে আজকের এই গল্পটা এত রিস্ক থাকার পরেও? আসলে আমার প্রথম ওয়াইফ আর সেকেন্ড ওয়াইফ ওরা আসলে কিছু জানে, মানে এতটা গভীর বিষয় ওরা কিছু জানে। সো আপনি আসলে ফার্স্ট ওয়াইফ এবং সেকেন্ড ওয়াইফ এই দুজনকে মূলত ইন ডিটেল জানানোর জন্য আজকে আপনি? আমি টোটাল আমার ফ্যামিলি আর টোটাল সবাইকে মানে এতটুকু বলার জন্য যে দেখেন আসলে মানে মানুষ ইচ্ছা করলে ভালো হইতে পারে, ইচ্ছা করলেই। আমি সমস্ত কিছু ত্যাগ করছি শুধু একমাত্র আমার সেকেন্ড ওয়াইফের জন্য। রাইট। আপনি যে 10 জন রোহিঙ্গাকে পাচার করেছিলেন, ওরা কি জানতো যে ওদেরকে পাচার করা হচ্ছে, ওরা কোথায় যাবে, কি করবে না করবে? ওদের উদ্দেশ্য ছিল ওরা শুধু বাংলাদেশ থেকে বেরিয়ে যাবে, মায়ানমার থেকে চলে আসছে, ওরা বাংলাদেশ থেকে বেরিয়ে যাবে। বাংলাদেশ থেকে যাওয়ার পর ওরা কি করবে? বাংলাদেশ থেকে যাওয়ার পর ওরা যে কোনো একটা কিছু করবে, কাজকাম করে। আলটিমেটলি ওদেরকে নিয়ে গিয়ে কি মালয়েশিয়াতে কোনো জায়গায় সেটেল করা হয় নাকি? ওরা মালয়েশিয়াতে এখন আছে, মোটামুটি ওরা ভালোই আছে, খারাপ নাই। একটা জিনিস যেটা প্রিয় শ্রোতা, যে এই যে মানব পাচারের সঙ্গেও জড়িত, সেখানেও যাদেরকে পাচার করেছে তারা আসলে কোনো না কোনোভাবে অপরাধী, এবং যারা নিজের দেশ থেকে অবৈধ কাজ করেছে, মামলার আসামি ছিল, তাদেরকেও পাচার করে দিয়েছে। সো এই জায়গা থেকে ও একটা অপরাধ করেছে, যেটা আইনের দৃষ্টিতে ভয়ানক রকমের অপরাধ। কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে, পাচার করার পর সাধারণত যে ধরনের ঘটনা ঘটে, আমরা শুনি কিডনি বিক্রি করে দেয়, এটা করে ওটা করে, বন্দী হয়ে যায়, ওখানে গিয়ে বিভিন্নভাবে তাদেরকে নির্যাতন করা হয়। এই ধরনের ঘটনা আদৌ ঘটেছে কিনা সেটা আমরা নিশ্চিত নই। তবে
ও যেহেতু অপরাধের সঙ্গে জড়িত এবং ওর জীবনে আরও বড় বড় রকমের অপরাধ আসতে পারত, এক ধরনের ভিকটিম হয়ে গেছে বলা যেতে পারে ওর ফ্যামিলির কারণে। এবং ওর জীবনের সবচেয়ে বড় শাস্তি হচ্ছে এই যে এতগুলো অপরাধের মধ্যে জড়িয়ে যাওয়া, সেটা হচ্ছে ওর সামাজিক নিরাপত্তা নাই এবং পারিবারিকভাবে কোনো শান্তি নাই। একটা জিনিস আমরা সবসময় দেখিয়েছি আমাদের সিক্রেটসে, যে একটা মানুষ যখন অপরাধ করেন বা অপরাধের মধ্যে জড়িয়ে যান, তার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকে। ওর আজকে যে অবস্থা, সেটার পেছনে ওর পরিবার দায়ী। কিন্তু এই অবস্থা করেও ও কিন্তু শান্তিতে নেই, কারণ ও যখন অপরাধগুলো করেছে তখন ও বুঝতো ও অপরাধ করছে। ইভেন ও এখনও কোনো না কোনোভাবে নিজের প্রতি যে সুবিচার করা, সেই জায়গাটাতে কিন্তু সম্পূর্ণরূপে করতে পারছে না, কারণ ও এখনও কোনো না কোনো দিক থেকে অ্যাডিক্ট। আপনি এখনও ড্রিঙ্কস করেন, আপনি যেটা বলছিলেন। ড্রিঙ্কস বলতে গত 2 মাস যাবত আমি বন্ধ করে দিয়েছি আমার সেকেন্ড ওয়াইফের কারণে। আমাকে So somehow you have possibility to cure yourself. আমরা এই জায়গাটা থেকেই শেষ করতে চাই আজকের এই সিক্রেটসে। শুধু একটা কথাই শেষে এসে বলবো, প্রতিটি সন্তান, প্রতিটি মানুষই সম্ভাবনাময়। পরিবার যদি তাকে ঠিকমতো ট্রিট করতে না পারে, তাহলে এই সন্তান শুধু পরিবার না, পুরো সমাজের জন্যই হুমকি হয়ে যেতে পারে। এবং মনে রাখতে হবে, অতিরিক্ত শাসন কিংবা অতিরিক্ত আদর যেটাই হোক না কেন, সেটার মধ্যে যদি ব্যালেন্স না থাকে, তাহলে সেই সন্তান পরিবার এবং সমাজের জন্য ভয়ানক রকম ঝুঁকি হতে পারে। অনেক অনেক ভালো থাকুন। আজকের মতো শুভরাত্রি। Secrets. Something beyond entertainment.